হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আর্টিস্ট নাইট এপিসোড 7-এ। দেখতে দেখতে আমরা এপিসোড 7-এ চলে আসছি। আজকে আমাদের সাথে খুবই স্পেশাল একজন গেস্ট আছেন। তার নাম তো আমরা অলরেডি সবাই জানি, মাহি আল রাশিদ ভাই। ভাইয়ার অনেক দিনের এক্সপিরিয়েন্স। তিনি তার ক্যারিয়ার শুরু করেছিলেন নগদে অ্যাজ এ মোশন ডিজাইনার হিসাবে। তারপরে তিনি নগদে জব করেছেন দীর্ঘদিন। ইভেন তিনি জবের পাশাপাশি তার প্যাসিভ ইনকাম যে একটা সেক্টর ছিল, সেটা হচ্ছে তিনি আফটার ইফেক্টের জন্য টেমপ্লেট তৈরি করে সেল করতেন। তার ইনভার্টো প্রোফাইলে অলমোস্ট 1600+ সেল হয়েছে তার টেমপ্লেটগুলো। আমার দেখা তিনি ওয়ান অফ দ্য বেস্ট মোশন গ্রাফিক ডিজাইনার আমাদের লোকাল ইন্ডাস্ট্রিতে। সো আমি খুবই হ্যাপি যে ভাইয়াকে আমি লাইভে নিয়ে আসতে পারছি। আই হোপ আপনারা সবাই আজকের লাইভটা দেখবেন। অনেকগুলো কোশ্চেন ভাইয়াকে করব আমরা, এবং জানার চেষ্টা করব মোশন গ্রাফিক্স সেক্টর সম্পর্কে, সেটা গ্লোবালি এবং লোকালি। সো আমি শুরুতেই ভাইকে ইন্ট্রোডিউস করতেছি। অলরেডি ভাইয়ের ইন্ট্রোডিউস হয়েই গেছে। আমি একটু কয়েকটা কমেন্ট পড়ে ভাইকে নিয়ে আসতেছি। মেহেদি ভাই বলতেছে আসসালামু আলাইকুম। মেহেদি ভাই একটা কমেন্ট করবেন যদি আমার ভয়েস সব কিছু ঠিকঠাক থাকে। ওকে মাই ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। শুভ, কেমন আছো? এই তো ভাই আলহামদুলিল্লাহ আছি ভালোই। আপনি কেমন আছেন? আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শুরুতেই ভাই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ আপনি, আমি জানি অনেক বিজি থাকেন, তারপরেও যে টাইম বের করছেন, সত্য সত্যই মানে আমি অনেক কৃতজ্ঞ আপনার জন্য যে আপনি টাইম ম্যানেজ করছেন আমার জন্য, আমাদের অডিয়েন্সের জন্য। ভাই আপনার পরিচয়টা যদি আপনি নিজে দেন। আমি তো আপনার ইন্ট্রোটা দিছি, আপনি যদি বলেন। আচ্ছা, মানে ইটস ওকে, ফাইন। আসলে যখন ক্রিয়েটিভ কোনো কোনো কিছু নিয়ে আসলে আলোচনা হবে, মানে ওইখানে সময় দিতে আপত্তি নাই, যতই ব্যস্তই থাক, মানে ব্যস্ত থাকি না কেন। তো যাই হোক, আমি মাহিয়াল রশিদ। আহ, প্রায় দীর্ঘদিন ধরে কাজ করছি অ্যাজ এ মোশন গ্রাফিক ডিজাইনার হিসেবে। আমার ক্যারিয়ার শুরু হয়েছিল প্রায় 2017-র দিকে, সময় টিভিতে। তো এটি হচ্ছে আমার ফার্স্ট জব আর কি, অ্যাজ এ মোশন গ্রাফিক ডিজাইনার হিসাবে। তারপর থেকে আস্তে আস্তে বিভিন্ন প্রোডাকশন হাউস থেকে শুরু করে নগদ অ্যান্ড স্টিল নাও ব্র্যাক ব্যাংকের সাথে কাজ করছি। তো প্রায় দীর্ঘ 8 বছর প্লাস 9 বছর এরকম আর কি, এরকম একটা লং একটা পিরিয়ড মোশন গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ করছি। এই তো। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। আমি আপনার অনুমতি নিয়ে আপনার রিলটা প্লে করতে চাই। হ্যাঁ, রিলটা হ্যাঁ, প্লে, শিওর। আর অডিয়েন্সের উদ্দেশ্যে বলি, আমি ভাইয়ের রিলটা যখন দেখতেছি, দেখার পরে দেখতেছি টিভিতে, মানে মোস্ট অফ খেলা দেখার সময় সারাদিন টিভিতে যে অ্যাডগুলো দেখি, বেশিরভাগ অ্যাডই দেখি ভাইয়ার করা। সো কথা না বাড়ায় আমি রিলটা প্লে করলাম। রিলটা শেষ হলে আমরা আবার ভাইয়াকে নিয়ে। ওকে ভাইয়া, আই হোপ আমাদের রিলটা শেষ। অনেক সুন্দর একটা রিল দেখলাম। অডিয়েন্সের উদ্দেশ্যে বলি, আপনারা যারা লাইভ দেখছেন আপনারা কমেন্ট করবেন, কোনো যে কোনো ভিএফএক্স অ্যানিমেশন এবং মোশন গ্রাফিক্স রিলেটেড কোশ্চিন থাকলে। আমরা এখন আমাদের আর্টিস্ট নাইটের মেইন পর্বে ঢুকে যাব। সো ভাই আপনার কাছে আমার নেক্সট যেটা কোশ্চিন সেটা হচ্ছে যে আপনার স্টাডি ব্যাকগ্রাউন্ডটা বলবেন, এডুকেশন ব্যাকগ্রাউন্ডটা বলবেন, দেন আচ্ছা। দেন অ্যানিমেশন ভিএফএক্সে
কিভাবে শিফট হইলেন, বা অ্যানিমেশন ভিএফএক্সে ক্যারিয়ার হিসেবে নেওয়ার অনুপ্রেরণাটা কই থেকে পাইলেন, এবং আপনার শেখাটা কিভাবে শুরু হয়েছিল, এগুলো যদি একটু বলতেন, শুরুর দিকের কথাগুলো। আচ্ছা, সো লম্বা একটা স্টোরি। তো যাই হোক, আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি ত্রিপলি থেকে মানে বিএসসি কমপ্লিট করি আম, ত্রিপলিতে। তারপরে হচ্ছে এমবিএ করি ঢাকা ইউনিভার্সিটি থেকে ব্যাংকিং ইন্স্যুরেন্সের ওপর। তো এই গ্র্যাজুয়েশন করার সময় আসলে যখন ভর্তি হই আর কি, ভর্তি হওয়ার আগে থেকেই ইন্টার লাইফের কথা। তো তখন থেকেই আসলে এই অ্যানিমেশন এগুলোর প্রতি অনেক একটা ঝোঁক ছিল আর কি। মানে দেখতাম, যখন মুভি দেখতাম মনে হতো আর কি যে এইগুলো কিভাবে করে। যখন অনেক হাই ফান্ডা সিজি ওয়ার্ক থাকতো, ভিএফএক্স থাকতো, মানে মনে হতো যে এইগুলা আসলে কিভাবে সম্ভব। মানে কম্পিউটার দিয়েই করে মানলাম, বাট এগুলো কিভাবে সম্ভব। সো ওই ওই যে কিউরিসিটি একটা মনের মধ্যে জাগছে যে এটা কিভাবে করে। সো ওইখান থেকেই আসলে শুরুটা। সো ইন্টার লাইফে পড়া অবস্থায় আমি তখন আসলে নেটটাও অতটা অ্যাভেলেবেল ছিল না। মোবাইল দিয়ে আসলে যতটুকু চেষ্টা করতাম যে কি আছে একটু দেখি, হ্যাঁ সার্চ দিলে হয়তো বা দুই একটা মানে গ্রিন স্ক্রিন টাইপের ভিডিও আসতো, বাট মানে ওইরকম তো থাকার কথাও না। সো এই যে গ্রিন স্ক্রিন ব্যাপারটা তখন আসলে ওইখান থেকে শিখছি যে আচ্ছা, আচ্ছা। মেবি এটা এটা দিয়ে হচ্ছে ব্যাকগ্রাউন্ড থেকে এটা রিমুভ করে। এইটুক পর্যন্ত নলেজ গেইন করতে পারছিলাম আর কি ইন্টার লাইফে। তো তারপর একটা মোবাইল ছিল নোকিয়ার 6120 ক্লাসিক। ওই মোবাইলটা হুম। বেশ ভালো একটা আপনার কি বলে এটাকে, সিমরিয়ান অপারেটিং সিস্টেম ছিল তো, বাট অনেক ফাস্ট ছিল আর কি। ওইটার মধ্যে একটা ফিচার ছিল যেটা হচ্ছে ভিডিও এডিট করতে পারতো। সো শুধু ভিডিও এডিট করতে পারতো ব্যাপারটা এরকম না, ওইটার মধ্যে আবার অডিও মিক্সের একটা বেশ ভালো একটা অপশন ছিল আর কি। যে ধরো তুমি কথা বলতেছো, পিছনে একটা মিউজিক দিয়ে ওই ভয়েসটা আর হচ্ছে কথা মানে মিউজিকটা আর কি, হ্যাঁ এই দুইটাকে মিক্স করা যেত আর কি। একটা পাওয়ারফুল ফিচার ছিল ওই সময়। তারপরে হচ্ছে ফেড ইন ফেড আউট, মানে অবিশ্বাস্য আর কি মোবাইল দিয়ে এইগুলা করা। সো ওইখান থেকে হচ্ছে টুকটাক কাজ টাজ করা। তো তারপরে আস্তে আস্তে হচ্ছে যখন ইউনিভার্সিটিতে ভর্তি হলাম, ওই সময়ে হচ্ছে একটা পিসি কিনি। অ্যান্ড তখন থেকে আসলে মূলত এই মোশন গ্রাফিক্স বা ভিএফএক্স রিলেটেড ওয়ার্ক এগুলা সোর্সগুলো একটু বেশি জানতে শুরু করলাম কিভাবে কি। হ্যাঁ তখন আমাদের এখনো মনে পড়ে যে ভিডিও কো পাইলট নামের একটা ইয়ে অ্যান্ড্রু আছে, কিমার। অ্যান্ড্রো কেমার। হ্যাঁ। তো ওর ওর ভিডিওগুলা স্টিল না আমি এখনো দেখি, এখনো দেখি। কারণ এখনো অনেক কিছু শেখার আছে ওই পুরাতন অনেক রাইট। টিউটোরিয়ালের মধ্যে। রাইট ভাই, কারণ হ্যাঁ। এর আগের লাইভেও আমরা এই অ্যান্ড্রু কিমারের কথা হয়েছে, তখনও হুম, বলতেছিলাম যে অ্যানিমেশন ভিএফএক্সে বিশেষ বিশেষ করে যারাই শুরু করছে হুম, তারা হুম, হচ্ছে হুম। ওই অ্যান্ড্রু কিমার ভিডিও কপেলট থেকেই শুরু হয় আর কি। রাইট, রাইট, রাইট। সবারই। তো এইটা আসলে আমি এখনো তাদেরকে মেইল করি, আপডেট শুনতে চাই যে কি অবস্থা, যে আপনাদের কি নেক্সটে কোনো আপডেট আসছে নাকি। তো এরকম কথাবার্তা প্রায় সময় মানে ইমেল দিই, ওরাও রিপ্লাই দেয়। তার মানে বুঝলাম যে না, অ্যাক্টিভ আছে এখনো, যে কোনো সময় আর কি নতুন কিছু প্লাগ ইন এবং টুল নিয়ে আসবে আর কি। সো ওই টিউটোরিয়াল গুলো দেখতাম, দেখার পরে এখন অ্যাপ্লাই করার চেষ্টা করতাম। এখন অ্যাপ্লাই করতাম বলতে হচ্ছে যে ওইরকম তো হাই ফান্ডা তখন কম্পিউটার ছিল না। তো ও রাইট। যেটা দেখাইতো ওইটা তো আসলে করা পসিবল না। তো চেষ্টা করতাম আর কি ওইটার কাছাকাছি কোনো রকম করা যায় কিনা। সো তারপরে যতটুকু মানে কি বলে এটাকে, যে অখাদ্য টাইপের একটা জিনিস শেষমেশ আর কি বেরোইতো। তো ওইটা দেখলে একটা শান্তি হইতো যে না ঠিক আছে দেখলাম, ভাল লাগছে দেখে, মানে একটা জিনিস করলাম আর কি নিজের মতো। সো এই যে নতুন একটা জিনিস ক্রিয়েট করা, হ্যাঁ এই ক্রিয়েশনটাই আসলে নেক্সট পর্যায়ে আর কি নিয়ে নিয়ে যায়। যায় যে এরপরে কি করব না করব। হ্যাঁ সো এই যে নতুন একটা কিছু ক্রিয়েট করা, এটার রাইট। আসলে আনন্দটাই অন্যরকম আর কি। সো পড়াশোনার পাশাপাশি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার পাশাপাশি দেখলাম যে আমার এই সেক্টরটাও বেশ ভালো একটা আয়ত্ত চলে আসছে। অ্যান্ড আমার গ্রাজুয়েশন শেষ করার পর আমি একদম সাথে সাথে আর কি আমার জবটা হয়ে যায় সময় সময় টিভিতে।
অ্যাজ এ মোশন ডিজাইনার হিসাবে, তখন জুনিয়র ছিলাম। সো ওইখানে আর কি আমার যে সিনিয়ররা ছিলেন, আমি তাদেরকে এখনো স্মরণ করি, তাদের সাথে কমিউনিকেশন এখনো মোটামুটি আছে। সো ওনাদের থেকে আসলে এত কিছু শিখছি, মানে আনবিলিভেবল। মানে এই মানুষগুলোকে যে সামনে পাইছি, কাছে পাইছি, তাদের থেকে যে এত কিছু শিখছি, মানে এইটা আসলে মানে কখনো ভুলার মতো না। যে তারা যেভাবে কাজ করতো, তাদের যে কাজের ওয়ে অফ ওয়ার্ক, যে প্যাটার্নটা ছিল, এইগুলাকে আমি আসলে গ্র্যাব করার চেষ্টা করতাম, যে কিভাবে তারা আসলে এতটা সুন্দর কাজ সুন্দর করে, বা কাজ হচ্ছে করছে। এত ডিটেলসে কিভাবে কাজ করে কোনো একটা কাজকে, এত মানে মানে কাজ তো আমরাও করি, বাট ওদের মতো তো হয় না। তো আমি চেষ্টা করতাম আর কি, যে কিভাবে আসলে ওনাদের মতো কাজ করা যায়, কি টেকনিক গুলো ইউজ করে। তো ওগুলাকে একটু মানে ওগুলা নিয়ে ঘাটাঘাটি করতাম বেশি আর কি। আচ্ছা, তো তারপরে আর কি আস্তে আস্তে এই তো শিখতে শিখতে এখন এই পর্যায়ে আর কি আপাতত আছি। হ্যাঁ ভাই, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনার ব্যাকগ্রাউন্ড ছিল ইঞ্জিনিয়ারিং, তারপর আবার হুম। হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি আইবিএতেও আপনি লেখাপড়া করছেন, আইবিএ না, মানে এমবিএ আর কি। এমবিএ সরি এমবিএ করছেন। আচ্ছা, যাই হোক, মানে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে যখন ছিলেন তখন কি জব করছেন না গ্র্যাজুয়েশন শেষে? না, আমার হচ্ছে গ্র্যাজুয়েশন চলাকালীন অবস্থায় ফ্রিল্যান্সিং করতাম, আচ্ছা আচ্ছা, ফাইবারে টুকটাক কাজ টাজ করতাম আর কি। তো মানে ফুল জাস্ট হাত ফুল খরচ। ফুল টাইম জবে গেছেন হচ্ছে গ্র্যাজুয়েশন শেষ করার পরে? একদম গ্র্যাজুয়েশন আহ, শেষ করার পর, একদম গ্র্যাজুয়েশন শেষ আপ- করার পর। আপনি কি হচ্ছে মানে জাস্ট নতুনদের উদ্দেশ্যে এটা বলবেন যে কারণ আমাদের বাংলাদেশে একটা কালচার গ্রো হয়েছে যে পিপল থিঙ্ক লাইক দ্যাট লেখাপড়ার দরকার নেই, জাস্ট স্কিল দিয়েই সে কাভার করে ফেলবে সব কিছু। আপনি কি লেখাপড়ার জন্য কি নতুনদেরকে মোটিভেট করেন যে আপনি স্টাডি পাশাপাশি কাজ শিখেন, নাকি মানে আপনি কোনটা ফিল করছেন যে এখানে স্টাডি কোনো ম্যাটার করে আচ্ছা, বা করে না এরকম? আমার হচ্ছে যে ফার্স্টের দিকে এরকম একটা ধারণা ছিল, হয়তো বা স্কিল থাকলেই হয়ে যাবে, মানে শুরুর দিকে আর কি। মানে এটা অনেক আগের কথা, গ্র্যাজুয়েশন চলাকালীন অবস্থায়। তখন আমার কাছে মনে হচ্ছে যে না, ঠিক আছে, স্কিল থাকলেই হয়ে যাবে, গ্র্যাজুয়েশন করার কি দরকার আছে, আমি স্কিল হইলেই তো আমার যে কোনো জায়গায় জব টব হয়ে যাবে আর কি। কিন্তু এইটা আসলে দিন শেষে এখন এমন একটা পর্যায়ে আসছে যে তুমি আসলে যতই স্কিল হও না কেন, তোমার যদি ওই সার্টিফিকেটটা না থাকে, তুমি কিন্তু চাইলেই যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারবে না। তো এক্স্যাক্টলি। আমি যদি একটা কর্পোরেটের কথা বলি, আহ, আচ্ছা ঠিক আছে, নাম না নিলাম, জাস্ট বলি যে কর্পোরেটে কিন্তু তোমার হচ্ছে যে স্কিল, তুমি তুমি একটা পার্টিকুলার যে কোনো একটা সাবজেক্টের উপর স্কিল, বা হচ্ছে তোমার কোনো গ্র্যাজুয়েশন সার্টিফিকেট নাই, ওই ক্ষেত্রে কিন্তু তারা তোমার হচ্ছে অ্যালাউ করে না আর কি। ওই ক্যান্ডিডেটকে তারা হচ্ছে নেক্সট টাইম কল করে না আর কি। সো এখানে কিন্তু তুমি স্কিল হইছো, বাট তোমার মানে কোনো সার্টিফিকেট নাই, ওই ক্ষেত্রে কিন্তু সেটা আর কাজে লাগছে না আর কি, এখন এই পর্যায়ে এসে আর কি। সো এট এ টাইম আসলে পড়াশোনাটাও যেমন দরকার আছে, ওই একই সাথে হচ্ছে স্কিলটাও ওইভাবেই ডেভেলপ করতে হবে নিজে নিজেই। রাইট। সেকেন্ডলি হচ্ছে আমি এটা বাংলাদেশের পার্সপেক্টিভে বললাম। হ্যাঁ। রাইট, ইভেন ইভেন আমি আরও একটু অ্যাড করি, সেটা হচ্ছে নট অনলি বাংলাদেশ, এটা আপনি যখন আর্টিস্ট হিসেবে ক্যারিয়ারটা শুরু করবেন, হুম। একটা সময় যাওয়ার পরে কিন্তু আপনি আর্টিস্ট থাকবেন না। একটা সময় যে আপনি আর্টিস্টদের হচ্ছে যখন আপনি যখন সিনিয়র হবেন তখন আপনাকে মিনিমাম একটা টিম আপনার হচ্ছে মেনটেন করতে হবে, একটা টিমকে হুম। চালাইতে হবে আপনার, আপনার আন্ডার একটা টিম থাকবে। সো ম্যানেজমেন্ট স্কিলটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট, কারণ আপনি রাইট, সারা রাইট। জীবন আর্টিস্ট হিসেবে থাকবেন না। অ্যাজ এ আপনি যখন সিনিয়র হবেন তখন আপনাকে আর্টিস্টের কাজটাও করতে হবে, সেকেন্ডলি ম্যানেজমেন্টটাও কিন্তু আপনাকে করতে হবে। আর এই ম্যানেজমেন্ট স্কিলটা আমরা কিন্তু ইউনিভার্সিটিতে দেখবেন ইঞ্জিনিয়ারিং পড়ি বা যেটাই পড়ি সেখানে কিন্তু আমাদের বিজনেস ম্যানেজমেন্টের এই বিষয়গুলো প্লাস আরও অনেক বিষয় আছে। রাইট। থার্ডলি আরও যদি অ্যাড করি, যে টপিকটা নিয়ে আমরা একটু পরে আসবো, যে আমরা তো সবাই আফটার ইফেক্টে কী করি, আফটার ইফেক্টে প্লাগইনস সবাই আমরা ডাউনলোড করি, ইনস্টল রাইট। করি, ব্যবহার করি। বাট আমি দেখছি বাংলাদেশে মনে হয় আর একজনকে দেখছিলাম, আহ, আর হচ্ছে আপনি দুজন মানুষকে দেখছি যারা হচ্ছে আফটার ইফেক্টসে প্লাগইন বিল্ড করতে পারে।
সো দ্যাট মানে আপনাদের প্রোগ্রামিং স্কিল আছে, সো এই প্রোগ্রামিং স্কিলটা কিন্তু আপনার টেকনিক্যাল এডুকেশন ব্যাকগ্রাউন্ড থাকার কারণে কিন্তু এটা হয়েছে। রাইট। হ্যাঁ, তুমি আচ্ছা ঠিক আছে, আমরা হয়তো বা ওই হ্যাঁ ওইটা নিয়ে ওইটা আমরা কথা বলবো। সো আমিও অলওয়েজ সবাইকে এনকারেজ করি স্টাডি পাশাপাশি কাজ শিখতে থাকেন, তারপরে যখন সময় হবে তখন জবে ঢুকে যাবেন। এরকম আপনি আপনি যে কাজটা করছেন এটা একদম পারফেক্ট। স্টাডি অবস্থায় কাজ শেখা থাকলে ফ্রিল্যান্স করা যেতে পারে, দেন লেখাপড়া শেষ তারপর ফুল টাইম জবে। আচ্ছা আমি কয়েকটা কমেন্ট পড়ে নিই এখন ভাই। হ্যাঁ হ্যাঁ শিওর শিওর। এখানে আমাদেরকে কমেন্ট দেখছি, রাজু রাজ ভাই বলছে ক্লিয়ার, ওকে থ্যাংক ইউ। মিজানুর রহমান বলছে ক্লিয়ার, বলছে অডিওর কথা বলতেছে। আচ্ছা শাপলা শুভ, আমার ওয়াইফও দেখতেছে লাইভ বা আচ্ছা আচ্ছা অবশ্য নাইস। আচ্ছা হীরা বলছে আসসালামু আলাইকুম, কেমন আছেন? হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম হীরা, আছি ভালো। কে এম রিয়াদ হোসেন, থ্যাংক ইউ ভাই। আপনাকে ভাইয়া আমার হচ্ছে নেক্সট কোশ্চেন, সেটা হচ্ছে যে অলরেডি আপনি কীভাবে শিখছেন সেটা তো একটা হিন্স দিছেন, বাট আমাদের কিন্তু হচ্ছে বাংলাদেশে ওই রকমের হচ্ছে মানে ভালো মানের হচ্ছে লার্নিং ইনস্টিটিউট নাই, বর্তমানেও নাই, ভিএফএক্স, অ্যানিমেশন, মোশন গ্রাফিক্স। বাট আপনি যখন শেখা শুরু করছেন সেটা মোস্ট প্রবাবলি আরও অনেক আগের কথা। সেটা ওই সময় ইন্টারনেটও এতটা অ্যাভেলেবেল ছিল না, খুব কম ছিল ইন্টারনেটের ব্যাপ্তিটাও। সো আপনার ওই সময়ের শেখার প্রতিকূলতা কেমন ছিল, কিভাবে আপনি ধরেন শেখা মানে এই প্রতিকূলতাগুলো ফেস করতেন আর কি, বা ওভারকাম করতেন? যেটা বললা যে ইন্টারনেটের একটা বিশাল বড় একটা ইয়ে ছিল, তারপর একটা জিনিস বলবো যে পর্যাপ্ত টিউটোরিয়াল ওরকম ছিল না, আর যেগুলো ছিল সেগুলা হয়তো বা দেখা গেছে অনেক বড় ছিল, সেগুলোকে ডাউনলোড করার মতো পর্যাপ্ত এমবিও থাকতো না আর কি তখন। হ্যাঁ, তখন আসলে মানে মোবাইলের ডাটা কিনেই দেখা গেছে টিউটোরিয়াল গুলো দেখা হইতো। সো ডাটাগুলোও 2G স্পিডে চলতো, এখনকার মতো চাইলেই ডাউনলোড এত ফাস্ট হইতো না। হ্যাঁ, সো মানে প্রতিকূলতা যদি আমি বলি তাহলে আমি বলবো এটাই যে টিউটোরিয়াল ছিল, কিন্তু হচ্ছে যে এই যে ইন্টারনেটের একটা যে আমাদের এখনকার মতো যে একটা ফ্লুইড এই ব্যাপারগুলো ছিল না আর কি। কেবিতে ডাউনলোড হতো আর কি, 50 কেবি 30 কেবি। তো আমি তো আর দেখতে গেলে তো দেখা গেছে যে যে লো কোয়ালিটি ওইভাবে তো দেখে করা পসিবল না। তা আমি যেটা করতাম সেটা হচ্ছে যে সপ্তাহের জন্য এমবি কিনে রাখতাম, কিনে যে টিউটোরিয়াল গুলো না দেখলেই না ওই টিউটোরিয়াল গুলো আসলে নামায় রাখতাম। আচ্ছা। সো এই ইন্টারনেটের একটা বেশ বড় মানে একটা অবস্টাকল ছিল আর কি ওই সময়টাতে, আমি এটাই আর কি বলবো। তো এটা আস্তে আস্তে দেখা গেছে যে সব সময় তো ছিল না, যখন আস্তে আস্তে সময় যাচ্ছে নেটের স্পিডটাও বাড়ছে, 3G আসলো, তখন আর একটু মানে ইজি হইলো ডাউনলোড করার ব্যাপারগুলো, দেখাও আর একটু ইজি হলো। তো এইভাবে আর কি আস্তে আস্তে তোমার এই প্রতিকূলতাগুলো কাটছে আর কি। বাট ইন্টারনেটটা আসলে একটা মেইন অবস্টাকল ছিল আর কি শেখার জন্য আমি বলবো। বুঝতে পারছি। আচ্ছা আমি কয়েকটা কমেন্ট পড়ে নাই, আমাদের দুজনেরই একজন প্রিয় মানুষ কমেন্ট করছে, রাতুল ভাইয়া। রাতুল ভাই কমেন্ট করছে, দুইজনের জন্য অনেক অনেক ভালোবাসা। থ্যাংক ইউ রাতুল ভাই। রাতুল ভাই সূর্যদাকে নিয়ে আসেন, উনিও দেখুক। রাতুল ভাই কিন্তু হচ্ছে আমি ঢাকায় যখন প্রথম যাই, আমি বলি প্রথম গেলে কিন্তু আমি হচ্ছে কাউসার ভাই স্টুডিওতে জয়েন করি, আমার ফার্স্ট স্টুডিও ছিল। সো তখন কাউসার ভাই স্টুডিওর নামের কেবল ব্র্যান্ডিং হচ্ছে, তার আগে থেকে অনেক আগে থেকে কাজ করে। তো আমি তখন হচ্ছে রাতুল ভাই আর হচ্ছে নোবেল ভাই আর কি, নোবেল ভাই এর দুইজন হচ্ছে তখন ছিল টিকটকে, আর আমি তখন গেছি যে যে হচ্ছে টুকটাক শিখতেছি তাদের কাছ থেকে আর কি খুব শুরুতে। তারপরে এমডি ইয়াসিন আলী ভাই কমেন্ট করছে, শুভকামনা রইল আপনার জন্য, থ্যাংক ইউ ভাই। নফজুল ইসলাম বলছে হ্যালো ভাই, হ্যালো নফজুল ভাই। আপনাদের সবাইকে বলতেছি মোশন গ্রাফিক্স রিলেটেড বা অ্যানিমেশন ভিএফএক্স রিলেটেড কোনো কোশ্চিন থাকলে আপনারা কোশ্চিন করতে পারেন, বা ফ্র্যাঙ্কলি হাই হ্যালো করতে পারেন কমেন্টে, কোনো সমস্যা নেই। আর ভাইয়া এখন হচ্ছে আপনার কাছে আমার হচ্ছে নেক্সট কোশ্চিনটা, সেটা হচ্ছে
আপনার লোকালি আসলে যেটা হয় কি, অনেস্টলি বলতে গেলে আমাদের লোকালি হচ্ছে বেশিরভাগ মানে মোশন গ্রাফিক্স ইন্ডাস্ট্রিটা হচ্ছে বেস করে টেমপ্লেটের উপর। দেখা যায় বেশিরভাগ আর্টিস্টই ধরেন একটা লেভেল আফটার ইফেক্ট শিখে তারপর টেমপ্লেট দিয়েই হচ্ছে ধরেন তার বাকি ক্যারিয়ার পার করতে চায়। বাট যারা প্রফেশনাল আর্টিস্ট তারা তো অবশ্যই তারা সব কিছু কাস্টম করে। সো অ্যাজ এ বিগিনার যখন হচ্ছে শুরু করে অ্যাডোবি আফটার ইফেক্ট শেখা, সো তাদের জন্য টেমপ্লেট ইউজ করাটাকে আপনি কিভাবে দেখেন আর কি? তাদের জন্য সাজেশনটা কি থাকবে আপনার, যে মানে টেমপ্লেট ইউজ করার ভালো দিক খারাপ দিকগুলো আর কি যদি একটু বলতেন। আচ্ছা, যেটা বলি সেটা হচ্ছে যে যেহেতু টেমপ্লেটের কথা আসলো, আমি হচ্ছে যে আমার যে ফ্রিল্যান্সিং কেরিয়ার তার একটা সিংহভাগ অংশই কিন্তু আমি দিয়েছি ইনভার্টার পিছনে। সো ইনভার্টরতে হচ্ছে যে টেমপ্লেট মেকিং এর যে প্রসেস, ওইটা একটু ক্রিটিক্যাল ছিল। তো চেষ্টা করতাম হচ্ছে প্রথম দিকে যখন আসলে শেখা শুরু করি তখন তো আসলে বুঝতাম না যে আসলে এই টেমপ্লেট গুলো কিভাবে কাজ করে বা কি। তো যখন শিখছিলাম তখন হয়তোবা টেমপ্লেট ধরে এডিট করে তারপরে শিখছি, কিন্তু এন্ডরটা দিতে গিয়ে আমার কাছে মনে হয়েছে যে এই টেমপ্লেটটা তো আসলে আমার না, আমি একটা অন্যজন মানুষের জিনিস নিয়ে কাজ করতেছি, কাজ করে দিন শেষে একটা যে প্রোডাক্টটা আমি বের করতেছি এটাও কিন্তু অ্যাকচুয়ালি আমার না, মানে আমার 100% এখানে কিছুই নাই। তো যে 100% যে টেমপ্লেটটা মেক করছে, তো তখন ওই জায়গা থেকে আমার কাছে চিন্তা হলো, মানে মাথায় চিন্তা আসলো যে আসলে কি টেমপ্লেটটা কিভাবে কাজ করে বা কিভাবে বানায়। হ্যাঁ, তো এখন যে যে ব্যাপারটা হয়ে গেছে, এখন কাজ করতে করতে এমন অবস্থা হয়ে গেছে যে আসলে কাস্টম যে করব ওই সময়টুকু কিন্তু নাই এখন আর। তো দিন শেষে আমাকে ওই ঘুরে ফিরেই টেমপ্লেটে কাজ করতে হয়। কিন্তু এখন আমার কাছে যেটা মনে হয় যে না, আমি তো জিনিসগুলো পারি, জিনিসগুলো আমার জানা আছে, জিনিসগুলো আমি জানি কিভাবে কাস্টমাইজ করতে হয় বা কি করলে কি হয় না হয়, এই ব্যাপারগুলো এখন আমি জানি। সো ওই ক্ষেত্রে আমার কাছে আর নিজেকে ওইরকম, মানে একটা অপরাধী আছে না যে একটা চুরি করলাম, এখান থেকে নিলাম ওইখান থেকে নিলাম, আমার সময়টুকু বাঁচানোর জন্য বা আমার কাজ রিলেটেড, হ্যাঁ, আমার আচ্ছা, কাজগুলোকে একটু ফাস্ট করার জন্য, হ্যাঁ, আমি একটু সাহায্য নিতেই পারি। কিন্তু যখন আসলে একটা কাস্টম জিনিস ওয়ার্ক করা হয়, যে একটা ফুললি একটা কাস্টম জিনিস, তখন আসলে এইটাতে আসলে টেমপ্লেটের মানে টেমপ্লেটে না হাত দেয় বেটার। আমার কাছে যেটা মনে হয়, তাইলে হবে কি নিজের যে বেসিক জিনিসগুলো থাকে এগুলো স্ট্রং হবে। স্ট্রং হবে। সো এক্স্যাক্টলি। একবার যখন স্ট্রং হয়ে যাবে তখন সেই ক্ষেত্রে আফটার যখন আমি হচ্ছে অনেক এক্সপিরিয়েন্স আর্ন করে ফেললাম, অনেক জায়গায় কাজ করে ফেললাম, তখন আমি আমার কাজের ক্ষেত্রে আমি করতেই পারি আমার টাইম সেভ করার জন্য। কারণ আমি যদি ক্লায়েন্টের কাজ করি বা আমি যদি অফিসের ওয়ার্ক করি, আমার কাছে কিন্তু ওই সময়টুকু থাকবে না যে আমাকে একটা কাস্টম ইন্ট্রো বানায় দেওয়ার জন্য বা আমাকে একটা কাস্টম রাইট। একটা মোশন গ্রাফিক্স করে দেওয়ার জন্য। ওই সময়টুকু কিন্তু কেউই দিবে না। সো এই যে টেমপ্লেট শিখা এবং হচ্ছে যে টেমপ্লেট বানানো এবং হচ্ছে টেমপ্লেটটা কিভাবে ব্যবহার করতে হয়, এই তিনটা জিনিসই আসলে একটার সাথে একটা জড়িত আর কি। জড়িত আর কি, কো রিলেট করে। বুঝতে পারছি। হ্যাঁ। আমি আমি কিন্তু হচ্ছে ভাই আপনার ইনভার্টো প্রোফাইলটা দেখতেছি এখন। এখানে তো প্রচুর প্রচুর হচ্ছে টেমপ্লেট আছে। ইভেন হচ্ছে আপনার সেলস অনেক বেশি, যেটা আমি শুরুতেই বলছিলাম যে মোশন গ্রাফিক্সে বাংলাদেশের সবাই তো আমরা যারা ক্যারিয়ার চিন্তা করি যে হয় টিভি চ্যানেলে জব করব, না হইলে হচ্ছে কোনো অ্যাড ফার্মে বা এজেন্সিতে মোশন গ্রাফার হিসেবে জব করব বা ফাইবারে কাজ করব। বাট এর বাইরেও যে আরেকটা সেক্টর আছে টেমপ্লেটের, লং স্টোরি শর্ট যেটা বলি, যে টেমপ্লেটগুলো ডাউনলোড করে আমরা কাজ করি ইনভার্টো থেকে, সেই টেমপ্লেট কিন্তু আপনিও ক্রিয়েট করতে পারেন। আর এটা কিন্তু হিউজ একটা মার্কেট, যেটা আমরা ভাইয়ার প্রোফাইল দেখেই দেখতেছি, যেখানে হচ্ছে প্রায় 1,500-এর বেশি সেলস ভাইয়া অলরেডি জেনারেট করছে। ইভেন এটা কিন্তু হচ্ছে একটা প্যাসিভ ইনকাম, আপনি একবার করে রাখলে এটা কিন্তু কন্টিনিউয়াসলি এটা হইতেই থাকবে আর কি। সো আই থিঙ্ক ভাইয়া যেটা বললো যে আমি যদি আরও একটু অ্যাড করি সেই কথাগুলো, যে আমার থট প্রসেসটাও ভাইয়া এরকমই, যে ধরেন একজন মানুষ হচ্ছে কাজ শিখলো, শুরুতেই যদি সে টেমপ্লেটে ফোকাস করে তাইলে সে কিন্তু হচ্ছে লেজি হয়ে যাবে, তাই না?
সো একটা সময় কি করতে হবে যে ফার্স্টে আপনাকে আগে শিখতে হবে যে মানে আফটার ইফেক্ট বেসিক জানার পরে যে আপনি তারপরে যখন মানে ওই একটা টেমপ্লেট তৈরি করার লেভেল পর্যন্ত যাইতে যে সময়টা লাগে, যে আপনি নিজে একটা টেমপ্লেট তৈরি করতে পারেন বা একটা টেমপ্লেট আপনি ভালো বুঝতে পারেন, গ্রোথ করলে বুঝতে পারবেন যে এই লেয়ারে এই কাজটা হয়েছে, এই প্রি কম্পে এই কাজটা হয়েছে, তাই না? এইটার সাথে এটা লিঙ্ক করছে। যখন আপনি একজন সিনিয়রের হচ্ছে স্ক্রিপ্ট বা এটাকে বলে হচ্ছে টেমপ্লেটটা রিড করতে পারবেন, দেন আই থিঙ্ক এক্সপেরিয়েন্স হয়ে যাওয়ার পর আপনি নিজে টাইম সেভ করার জন্য এটা করতেই পারেন, কারণ টাইম ইজ মানি ইন অফ দ্য ডেতে। ইয়েস ওইটাই। এক্স্যাক্টলি। এটা এটা খুবই ইন্সপায়ারিং ভাই। আমার মনে হয় যে আমি অডিয়েন্সের উদ্দেশ্যে আবার বলতেছি যে যারাই লাইভ দেখতেছেন বা পরে দেখবেন, ইউটিউবে দেখবেন, অবশ্যই আপনারা আফটার ইফেক্টে মোশন গ্রাফিক্সে ক্যারিয়ার করতে চাইলে এই সেক্টরটা একটু মাথায় রাখবেন। যদিও এটা একটু ডিফিকাল্ট। ভাইয়া ভাইয়া এইটা একটু শুনতে চাই আপনার থেকে যে ইনভার্টো মার্কেট প্লেসগুলোতে বা আদার্স মোশনের এইগুলোতে হচ্ছে প্রোফাইল অ্যাপ্রুভ করার ডিফিকাল্টিসগুলো কেমন আর কি? আচ্ছা, এইখানে ইনভার্টো মার্কেট আমি একটু বলে দিই, এটা কোর্সে প্রমোশন হয়ে যাবে যদিও। শিওর। না, আমি হচ্ছে যে প্রায় 1 মাস আগে আমার একটা কোর্স লঞ্চ করেছিলাম, লাইভ একটা কোর্স। এই কোর্সটা আসলে শেষ হয়ে গেছে। এটা টোটালি আসলে ছিল ইনভার্টো মার্কেটের উপরে আর কি। সো ওই কোর্সটাতে আসলে আমি যেটা আমার স্টুডেন্টদের দেখিয়েছিলাম সেটা হচ্ছে যে একটা বেসিক একদম একদম শুরু থেকে স্ক্র্যাচ থেকে শুরু করে কিভাবে আসলে ইনভার্টো মার্কেটে আসলে টেমপ্লেট আপলোড করতে হয়, ওই প্রসেসটুকু আমি সবগুলো দেখাইছিলাম। তো আমার কাছে যেটা মনে হয় যে ইনভার্টোর নিজস্ব একটা কোয়ালিটি আছে, হ্যাঁ। সো আপনি হয়তোবা অনেক ভালো কাজ পারেন, আপনি হয়তোবা দেশের অনেক বড় একজন আর্টিস্ট, কিন্তু ইনভার্টার মার্কেটে আপনি ঢুকেই প্রজেক্ট দিলেন, আপনার প্রজেক্ট ক্যান্সেল হয়ে গেল, রিজেক্ট হয়ে গেল, এরকম হতেই পারে। এই হওয়ার পিছনে যে একটা স্টোরি, এই স্টোরিগুলোই হচ্ছে আমি ক্লাসে শেয়ার করছিলাম আমার স্টুডেন্টদের সাথে, যে আসলে ইনভার্টার নিজস্ব একটা মানে একটা কোয়ালিটি আছে। ওই কোয়ালিটিতে আপনি যদি খারাপ কাজও করেন, বাট আপনি যদি ওই রুলস অ্যান্ড মানে টার্মস অ্যান্ড কন্ডিশন গুলো ফলো করেন, বা তাদের যে একটা স্ট্যান্ডার্ড একটা কোয়ালিটি, ওগুলো যদি মেনটেন হয়ে যায়, মানে খুব যে হাই ফান্ডে কিছু করতে হবে ব্যাপারটা এরকম না। সো অনেক মানে লো এন্ডের কাজও হচ্ছে অ্যাপ্রুভ হয়ে যায়। তো ওই টার্মস অ্যান্ড কন্ডিশন গুলো যদি ফলো করে আমরা যদি প্রজেক্ট গুলো সাজাই, তাহলে কিন্তু হচ্ছে আমাদের প্রজেক্ট গুলো অ্যাপ্রুভ হওয়ার চান্স বেশি থাকে আর কি। তো আমি এটাই বলবো যে আসলে তাদের নিজস্ব একটা কোয়ালিটি প্লাস তাদের যে টার্মস এন্ড কন্ডিশন গুলো আছে ওগুলো একটু ফলো করলেই আশা করি যে যে কেউ ইনভার্টরতে তাদের প্রজেক্ট আপলোড করতে পারবে আর কি। বুঝতে পারছি। হ্যাঁ, ওইটা কারণ হচ্ছে যেটা দেখি আমরা ইনভার্টারতে যখন টেমপ্লেটগুলো আমরা ইউজ করি, ওইটা কিন্তু খুব বেশি হচ্ছে অটোমেশন থাকে, তাই না? সব কিছু অর্গানাইজ থাকে, অটোমেশন। ইভেন আফটার ইফেক্টের যে একদম বেসিক জানে সেও কিন্তু হচ্ছে টেমপ্লেট এডিট করতে পারে। সো ওই লেভেলের একটা ওই স্ট্যান্ডার্ডটা মেনটেন করতে হয় আর কি। রাইট। এই যে মানে এই পয়েন্টটাই বলতে চাচ্ছিলাম, তুমি আর একটু ক্লিয়ার করে দিলা যে আমি ধরো একটা প্রজেক্ট নামালাম, আমি আফটার এফেক্টের বেসিক জানি, কিভাবে ওপেন করতে হয়, কিভাবে এডিট করতে হয়, বা কিভাবে আমি টেক্সটটা চেঞ্জ করব, হ্যাঁ, আমি কিভাবে আমার ছবিটা বসাবো, বা এই টাইপসের যে টুকিটাকি জিনিসগুলো, এই যে এইটাকে করার জন্য যে একটা ওয়ে বা যেভাবে টেমপ্লেটটা সাজাইতে হয়, ওই প্রসেসটা ফলো করলেই কিন্তু হচ্ছে তোমার প্রজেক্টটা নিয়ে নেবে আর কি, এটাই। এক্স্যাক্টলি। আমি ভাইয়া কয়েকটা কমেন্ট পড়ে নেই, হ্যাঁ। হ্যাঁ sure. যেমন হচ্ছে মিজানুর রহমান ভাই আপনার কাছে কোশ্চিন করছে, কোশ্চিনটা আমরা একদম শেষে কোশ্চিনের অ্যান্সারগুলো করব। মিজানুর ভাই প্লিজ কাইন্ডলি একটু ওয়েট করবেন, আমাদের সাথে লাইভটা দেখবেন, পুরোটা শেষে অ্যান্সার করবো এটা। এমডি সোহেল রানা বলছে প্রিয় ভাইয়া, থ্যাংক ইউ। এরপরে হচ্ছে যাদব মন্ডল ভাই বলতেছে আপনার এই লাইভ শোয়ের জন্য পুরো সপ্তাহ ওয়েট করে থাকি ভাইয়া, অনেক অনেক শুভকামনা রইল। এটা আসলে অনেক বড় একটা প্রাপ্তি। অনেক থ্যাংক ইউ ভাই। আসলে এই যে যেমন আমি আজকে সিক, কিন্তু আমার একটু কোল্ড ফিভার হয়েছে, বাট তারপরেও আমি চেষ্টা করতেছি যে স্পিডটা ধরে রাখতে, যে লাইভ যেহেতু করতেছি এটা কন্টিনিউ করে যাব। একবার চিন্তা করছিলাম যে লাইভটা ব্রেক দিব, আবার বললাম না, ব্রেক দিব না। আচ্ছা। সো আর আপনাকে ভাই আবারও ধন্যবাদ জানাচ্ছি, কারণ আপনি টাইম বের করছেন, কারণ আমি জানি আপনি কর্পোরেটে জব করেন। সো এটা
মানে বাংলাদেশে জ্যাম ঠেলে আপনার বাসায় যেতে হয়, সো অনেক ডিফিকাল্ট হ্যাঁ, হ্যাঁ। বিষয়। না তারপরে যে টাইম আমি তো দিয়েছেন ভাই, বললাম অনেক অনেক থ্যাংক ইউ এই আপনাকে কারণে ভাই। আমি শুরুতে বলছি আসলে যেখানে ক্রিয়েটিভ জিনিস নিয়ে আলোচনা হবে সেখানে থাকতে পারলে আসলে নিজের কাছে অনেক বেশি ভালো লাগে যে না ঠিক আছে আমার থ্রোতে কিছু মানুষের উপকার হলো, কেউ কিছু জানতে পারলো আর কি। সো হ্যাঁ, এটাই আর এটাই। কি। বেলাল ভাই কমেন্ট করছে, অনেক অনেক ভালোবাসা। থ্যাংক ইউ বেলাল ভাই। বেলাল ভাই হচ্ছে আমার এই ব্যাচের কারেন্ট ব্যাচের স্টুডেন্ট, হ্যাঁ, আচ্ছা অনেক আচ্ছা। ডেডিকেটেড স্টুডেন্ট আর কি, নট অনলি স্টুডেন্ট। বাহ। উনি ধরেন একটা অ্যাসাইনমেন্ট 2 বার 3 বার করে করে, যেমন বেলাল ভাই আছে, আরেকজন আছে মেহেদি ভাই আছে শুরুতেই, হুম হুম যিনি হুম। কমেন্ট। ও মেহেদি ভাই কিন্তু হচ্ছে কর্পোরেটে জব করে, উনি আছে যমুনা আচ্ছা গ্রুপে, উনিও মোশন ডিজাইনার, এখন আচ্ছা হচ্ছে আচ্ছা। ভিএফএক্স শিখতেছে আর কি আমার কাছে। হুম 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 হুম। ইটস গুড। ওকে ভাই, আমরা নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনটা হচ্ছে আমার ইন্টারেস্টের জায়গা, এটা হচ্ছে আমার জানার ইচ্ছা। ওকে। কারণ অ্যাজ এ ভিএফএক্স আর্টিস্ট হিসাবে আমার একটা ব্যাকগ্রাউন্ড আছে, সেটা হচ্ছে আমি আমি হচ্ছে কম্পোজিটর প্লাস হচ্ছে রিসেন্ট ফিউ ইয়ার্স আমি হচ্ছে টেকনিক্যাল যে পার্টটা সেটা শেখার চেষ্টা করছিলাম। এখন মোটামুটি বলতে পারি যে আমি কম্পটিডি আর কি। সো পাইথন আমি টুলস ডেভেলপ করি ভিএফএক্স সফটওয়্যারগুলোর জন্য। হুম বাট হুম হুম আফটার ইফেক্ট বোধহয় অন্য একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করে, হুম। অনেকটা C++ টাইপ ল্যাঙ্গুয়েজ, তাই না? জাভা স্ক্রিপ্ট আর জাভা কি। স্ক্রিপ্ট ইউজ করে। সো হুম হুম হুম। আপনার কাছে আমার কোশ্চিনটা হচ্ছে যে আফটার ইফেক্টে যে প্লাগইনগুলো আপনি, আমি আপনার কয়েকটা প্লাগইন দেখছি, সো এই প্লাগইনগুলো যে বিল্ড করেন, সো হুম। এটা যদি কেউ বিল্ড করতে চায়, আপনি একটা প্লাগইন যদি কেউ ক্রিয়েট করতে চায়, আহ, সেটার জন্য একজন কিভাবে শুরু করবে? এটা হচ্ছে আর্টিস্ট ব্যাকগ্রাউন্ড থেকেও বলবেন, টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকেও হুম। বলবেন। আচ্ছা, একটু বলে নেই। আমি আহ, মানে স্ক্রিপ্ট ডেভেলপ করি আর কি। হ্যাঁ, সো আচ্ছা স্ক্রিপ্ট আর প্লাগইনটা মানে স্ক্রিপ্টটা করার পরে এটা প্লাগইনটা আসলে অনেক মানে জটিল একটা প্রসেস। সো এটা আসলে ডেভেলপার ছাড়া করা ইম্পসিবল। হ্যাঁ, সো আচ্ছা আচ্ছা স্ক্রিপ্টটা যেটা হয় যে প্লাগইনের মতো কাজ করে, বাট হচ্ছে যে এইটাকে কন্ট্রোল করা যায় আর কি, যে ফাইল থেকে ওপেন করে জাভা স্ক্রিপ্ট ফাইলটা ধরে কিছু চাইলে আমি এডিট করতে পারলাম, আমি যে প্যারামিটার গুলো চেঞ্জ করবো ওই অনুযায়ী সে হ্যাঁ। বিহেভিয়ার করবে আর কি, ব্যাপারটা বা এরকম। একটা বাটনে আমি হচ্ছে হ্যাঁ, স্ক্রিপ্টটা অ্যাড করে দিলাম, বাটনে ক্লিক করলে স্ক্রিপ্টটা রান হয়ে যাবে রাইট এরকম। রাইট রাইট রাইট। আমি চাইলে আরেকটা বাটন অ্যাড করতে পারি, রিমুভ করতে পারি, মানে এটা একটা কাস্টমাইজেবল ব্যাপার আর কি। হ্যাঁ, যেটা আসলে প্লাগইনে পসিবল না আর কি। তো এখন আমি যেটা বলি যে টেকনিক্যাল দিক দিয়ে যদি আমি একটু চিন্তা করি, সেটা হচ্ছে যে আই হোপ মানে এটা তুমিও জানো, অ্যাজ ফার অ্যাজ আই নো তুমিও ট্রিপলি থেকে পড়ছো। সো বেসিক একটা যে সিএসসি এর একটা যে আমাদের একটা কোর্স ছিল আর কি ওইখানে, যে প্রোগ্রামিং ওইখানে ফান্ডামেন্টাল যেটা। প্রোগ্রামিং ফান্ডামেন্টাল, রাইট। সো ওইখান থেকে আসলে একটা মানে আগ্রহ ছিল আর কি, যে যেহেতু হ্যাঁ সিএসসি একটা ইন্টারেস্টিং সাবজেক্ট ছিল, আমার পড়ার খুব ইচ্ছা ছিল, যদিও পড়তে পারিনি। তো ওইখানে C++, জাভা স্ক্রিপ্ট, সি, এগুলার বেসিক গুলো আর কি মোটামুটি শিখছিলাম আর কি। তো ওইখানে অনেক ম্যাথ সলভ করতে হইতো। তো ওইখান থেকে একটা ইন্টারেস্ট ছিল আর কি, যে ঠিক আছে যদি কখনো সময় পাই, হ্যাঁ এটা নিয়ে কাজ করব আর কি। তো ওই গ্রাজুয়েশন করা অবস্থাতেই দেখা গেছে যে মোবাইলটা ছিল, ওই মোবাইল দিয়ে ওয়েবসাইট বিল্ড করতাম। হ্যাঁ, এই কপি করতাম, এই করতাম, সেই করতাম, এডিট করে করে একটা কিছু কোড করার চেষ্টা করতাম আর কি। তো ওই ভালো লাগাটাই আসলে কাজ করতো, যে ওকে আচ্ছা কিছু একটা পারলাম আর কি করতে। সো এই এখন এই সময়টাতে এসে দেখলাম যে আফটার এফেক্টের স্ক্রিপ্ট তৈরি করার জন্য যেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আসলে এটা হচ্ছে জাভা স্ক্রিপ্ট, কিন্তু এটা একটু ডিফারেন্ট নর্মাল যে স্ক্রিপ্টগুলো থাকে। আমি কয়েকজন আমার সিএসসি ফ্রেন্ডের সাথে শেয়ার করছিলাম যে আসলে তারা এই ল্যাঙ্গুয়েজটা জানে কিনা আর কি। তো তারা আসলে বলল যে আহ, এইটা একটু ডিফারেন্ট আর কি, কারণ আমার তাহলে জানতে হবে যে আফটার এফেক্টে কিভাবে কাজ করে, আমার ভেরিয়েবল গুলো জানতে হবে, রাইট। আমার ফাংশন ইভেন গুলো জানতে এপিআইটা, হবে, আফটার ইফেক্টের এপিআইটা জানা লাগবে। আইপিএটা জানা জানা লাগবে। সো যে প্রোগ্রামার বাট আফটার এফেক্ট জানে না, সে কিন্তু চাইলেও কিছু করতে পারবে না। এক্স্যাক্টলি। কিন্তু যে আফটার এফেক্ট জানে সে যদি চেষ্টা করে তাহলে কিন্তু সে করতে পারবে। কারণ আহ, সবগুলোই হচ্ছে, আমি যদি একটা ফাংশন নিলাম, আমি জানি আমার এই ফাংশনটার মধ্যে কি করতে হবে, আমার মাথার মধ্যে ঘুরতেছে যে নেক্সটে কি হবে, আমি একটা বাটন অ্যাড করতে চাচ্ছি, বাটনটার ফাংশনটা কি হবে, কি আমি কিভাবে এটা কল করতে পারি। সো এই ব্যাপারগুলো তো আসলে একটা ম্যানুয়াল প্রসেস। স্ক্রিপ্ট তৈরি করার আগে তো একটা ম্যানুয়াল ভাবে ওটা কাজ করা যায়,
যে এই লেয়ার থেকে এখানে গেলাম, ওইটাকে স্প্লিট করলাম বা ওইখানে কিছু অ্যাড করলাম। হ্যাঁ, সো ওই ম্যানুয়াল প্রসেসটাকে হচ্ছে আমি একটা কোড লিখে একটা অটোমেশন স্ক্রিপ্টে, করে। হ্যাঁ একটা স্ক্রিপ্টে আর কি রূপ দিব। সো যেহেতু আমি অপারেশনটা পারি, সো ওই ক্ষেত্রে আমার কোড করার ক্ষেত্রে যেটা হয় যে ওই বেসিক যে নলেজটা ছিল ওইটা প্লাস হচ্ছে এখন তো এআই অনেক বেশি ডেভেলপ হয়ে গেছে। রাইট। সো চ্যাট জিপিটি আছে, সো যে কোনো কিছু আক্স করলে হচ্ছে সলিউশন গুলা দিয়ে দেয়। কোনো ইরোর হইলে দেখা গেছে চ্যাট জিপিটি আক্স করলে সে হচ্ছে বলে দেয় যে তোমার এই জায়গাতে হয়তো বা সমস্যা আছে। হ্যাঁ, রাইট। সো আমি যেটা বলবো যে বেসিক জাভা স্ক্রিপ্টের নলেজ আর এআই, এই দুইটা মিক্স করলে কিন্তু আসলে একটা সুন্দর স্ক্রিপ্ট তৈরি করা যায়। কিন্তু প্ল্যান থাকতে হবে যে আমি আসলে কি করব, উইদাউট প্ল্যানিং আসলে পসিবল না আর কি। কোনো কিছুই পসিবল না। হ্যাঁ হ্যাঁ, এটাই এটাই। তো আমার মাথার মধ্যে অনেক কিছু ঘুরে, কিন্তু ওগুলা তৈরি করার জন্য দেখা গেছে অনেক সময় দরকার। আমি অনেকগুলা বেটা টেস্টিং অনেকগুলো স্ক্রিপ্ট বানায় রাখছিলাম, তো এগুলো আমি পার্সোনাল ইউজ করি আর কি। এবং দেখলাম যে ডে টু ডে লাইফে যখন আমি এই স্ক্রিপ্টগুলো ইউজ করি দেখা গেছে মোটামুটি বেশ ভালো একটা আমার সময় বাঁচতেছে। হ্যাঁ, সো এই একটা সময় বাঁচানোর মানে হাতিয়ার হিসেবে কিন্তু এই স্ক্রিপ্টগুলা বানানো যেতেই পারে আর কি। আচ্ছা এটাই। আচ্ছা। না, খুবই ভালো ভাই, অনেক সুন্দর সুন্দর কথা শুনতেছি আপনার থেকে, শুনতে ইচ্ছা করতেছে। ইভেন আমি যদি একটু আমার হ্যাঁ, আমি আমার জানি যে আমার তুমিও আমি আমি বেশ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশ ভালো ভালো কোড কোড করে, মানে আমি দেখছি তোমার কয়েকটা স্ক্রিপ্ট আমার দেখছি। আমার যেটা হচ্ছে, আমি ভিএফএক্স ওয়ার্কফ্লোতে বলি। হুম, এটা আসলে যারা এখানে যদি কেউ সিএসি ব্যাকগ্রাউন্ডের থাকেন তাদের জন্য অনেক ইম্পর্টেন্ট আমি ফিল করি। এই নলেজটা আপনাদের জানার দরকার, আমার কাছে মনে হয় থাকা দরকার। সেটা হচ্ছে ভিএফএক্সে একটা হিউজ ডিপার্টমেন্ট আছে, সেটা হচ্ছে টেকনিক্যাল ডিরেক্টর, টিডি বলে। আচ্ছা। প্রতিটা ডিপার্টমেন্টই টিডি থাকে, যেমন আফটার ইফেক্ট টিডি। যেমন আপনি বললেন না যে হিউজ নলেজ থাকা দরকার, যেমন হুম, যারা আফটার ইফেক্ট টিডি হবে তারা আফটার ইফেক্টে প্লাগইন ট্যাগইন বিল্ড করতে পারবে। আবার আরেকটা ডিপার্টমেন্ট আছে পাইপলাইন টিডি, এটা ফুললি হচ্ছে প্রোগ্রামিং ডিপার্টমেন্ট। এখানে হচ্ছে প্রোগ্রামিং ব্যাকগ্রাউন্ড থেকেই হচ্ছে এই ডিপার্টমেন্টে আসে, যারা কোড করে করে পাইপলাইন ডেভেলপ করে। কেমন পাইপলাইন? ধরুন আপনি ম্যানুয়ালি কী করেন, আফটার ইফেক্টে বা নিউকে মায়াতে একটা প্রজেক্ট ওপেন করেন, ফাইল সেভ করেন, বাট পাইপলাইন টিডি এমন করে যে আপনি জাস্ট ক্লিক করবেন, আপনার প্রজেক্ট অন হয়ে যাবে। রাইট রাইট। সো আবার ধরুন আমি নিজে হচ্ছে কম্প টিডি, মানে আমার যে ডিপার্টমেন্ট কম্পোজিটর থেকে আমি এখন বর্তমানে কম্প টিডি হয়েছি। বিকজ অফ আমি ফিল করছি যে আমার যেহেতু ওই সেম থিং ট্রিপলি ব্যাকগ্রাউন্ড ছিল, একটু বেসিক সি++-এর একটা নলেজ ছিল ইউনিভার্সিটি থেকেই। দেন আমি ফিল করলাম যে তাহলে পাইথনটা শিখি। পাইথন শেখার পরে যেটা করলাম সেটা হচ্ছে নিউকের এপিআইটা শিখলাম। নিউকের এপিআইটা শেখার পরে দেন যদি আমার ওয়েবসাইটে যাই, আপনাদের আমার ওয়েবসাইটে দেখাই। আমার ওয়েবসাইটটা হচ্ছে শুভএফএক্স.com। আপনারা যারা আমার ওয়েবসাইট ভিজিট করেননি ভিজিট করতে পারেন। এইটা হচ্ছে আমার ওয়েবসাইট। এখানে আপনারা আমার ডেমো রিল পাবেন, আমি যে শোগুলোতে কাজ করছি সেটা দেখতে পারবেন, টিভি কমার্শিয়ালগুলো দেখতে পারবেন। থার্ডলি হচ্ছে আমার টুলস অ্যান্ড গিজমো, এখানে যদি আপনি যান, এখানে আমার হচ্ছে যে টুলসগুলো আমি ডেভেলপ করছি সেইগুলো হচ্ছে এখানে দেওয়া আছে। এই টুলসগুলো আমি ভাই একটা দুইটা দেখাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর, একটা দুইটা আমি একটু দেখাই। দেখি। আমার কাছে তো সো যেহেতু একই টপিক। হ্যাঁ, যেমন ধরেন আমি আমি একটু চেঞ্জ করে নেই। যেমন ধরেন এই যে টুলসটা দেখতেছেন, ব্যাকড্রপ হেল্পার মিনি। হুম, আমাদের নিউকের যেটা হয়, মানে একটা কাজকে একটু সুন্দর করে অর্গানাইজ করার জন্য একটা নোড ইউজ করতে হয়, যেটাকে বলে ব্যাকড্রপ। সো আমি ব্যাকড্রপ ক্রিয়েট করলাম ধরেন একটা, এই ব্যাকড্রপ আমাকে একটা পিছনে হচ্ছে এরকম একটা কনস্ট্যান্ট দেয়, বুঝছেন? দিলে মানে তুমি এখান থেকে ইজিলি দেখতে পারতেছো যে হ্যাঁ আসলে হ্যাঁ কোনটা কি না কি। এক্স্যাক্টলি, এটা দিলে হচ্ছে কি লেবেল করে রাখা লাগে। এবং আমি লিখলাম যে এখানে আমি করছি, যেমন ধর রাইট। এখানে আমি কিং এর কাজ করে রাখছি, গ্রিন স্ক্রিনের কাজ করছি, আমি কিং লিখলাম, লিখে এটা হয়তো বা আমি যেহেতু কিং এর কাজ করছি একটু গ্রিন কালার করে দিতে গ্রিন পারি, দিয়ে দিল আর কি। একটু হ্যাঁ। গ্রিন কালার করে দিলাম, এটা বেশি হুম, হুম। মেরা গ্রিন হয়ে গেল, একটু ডার্ক গ্রিন করে দিলাম, হ্যাঁ হ্যাঁ তাই না? এই হ্যাঁ হ্যাঁ। কাজটা আমাদের ধরেন 99% স্ক্রিপ্টেই লাগে, হিউজ টাইম লাগে। বাট দেখেন
এখানে যে আমি একটা ব্যাকড্রপ নিলাম, নেওয়ার পরে এখানে আমার লেভেল লিখতে হইলো, দেন আমি যদি ধরেন ফিল না বর্ডার এটা করতে চাই, এখানে আমার ইয়ে করতে হচ্ছে, বা যদি আমি ফন্ট সাইজ যদি বাড়াইতে চাই এখানে আমার 50 করতে হচ্ছে, বাড়াইতে কম বাড়াইতে অনেক অনেক ঝামেলা না। বিশাল, হ্যাঁ, এটা টাইম কনজিউমিং ব্যাপার সো এখানে। আমি যে টুলসটা বিল্ড করছি এটা ওয়ার্ল্ডের প্রায় 1000+ পিপল ইউজ করতেছে এখন, মানে হুম, ওয়ান অফ দ্য হট, ইভেন ভিএফএক্স ফুডেও হচ্ছে এটা শেয়ার করছিল। হুম, হুম, হুম। আপনি জাস্ট সিলেক্ট করবেন আপনার নোটস, একটা শর্টকাট দিয়ে দিছি, শর্টকাটে যাবেন, এখানে অলরেডি প্রিসেট আছে, সে ফর এক্সাম্পল কিং, ওকে, আপনার কিং চলে আসছে এখানে। ইভেন নাও আপনি চাইলে কালার আপনার জাস্ট সিলেক্ট করবেন, এনি কাইন্ড অফ কালার আপনি এখানে চেঞ্জ করতে পারবেন। রাইট, সেকেন্ডলি এক্স্যাক্টলি। আপনি ফিল বর্ডার ইনক্রিজ করবেন, ইনক্রিজ, ইভেন টেক্সট সাইজ লেফট রাইট, এই ফিচারগুলো নিউ ডিফল্টে নাই। ইভেন আপনি এটা ইনক্রিজ করতে পারবেন, এক্সপ্যান্ড করতে পারবেন, এই টাইপস অফ ফিচার্স আর কি। ইভেন রাইট, রাইট। আরও যেগুলো আছে, যেমন ধরেন এটা হচ্ছে আপনি যেটা বললেন, এটা একটা পাইপলাইন টুলস আমি বিল্ড করছি। কারণ আমাদের নিউকে যখন আপনি কোনো একটা প্রজেক্ট, সেম আফটার এফেক্টের মতো একটা প্রজেক্ট ওপেন করতে গেলে ফাইল ইম্পোর্ট করতে হয়, সেকেন্ডলি প্রজেক্টের নাম লিখতে হয়, নিয়ে ফাইলটা সেভ দিতে হয়, হুম, হুম, হুম। হিউজ একটা টাইম লাগে। বাট এই স্ক্রিপ্টটা যেটা করে আমার এই যে পাইপলাইন টুলস, আপনি জাস্ট আপনার শর্টটা সিলেক্ট করবেন, ও অটোমেটিক হচ্ছে নিউক ফাইল ক্রিয়েট করবে সেই শর্টের নামে, সেই শোর নামে, বা সেই সিকোয়েন্সের নামে। সেকেন্ডলি যেটা করবে সেটা হচ্ছে ও আপনাকে কয়েকটা ফোল্ডার দিয়ে দিবে। থার্ডলি আপনি রেন্ডার যখন করবেন আপনার কোনো কিছু লিখতে হবে না, ও অটোমেটিক সব সেটিংস নিয়ে নিবে। এটা আচ্ছা, পাইথন দিয়ে ডেভেলপ করা, ও অনেকটা আপনি যেরকম আফটার ইফেক্টস জাভাতে করে, আর নিউকে হচ্ছে পাইথনে করে আর কি, এই আর কি আচ্ছা, আচ্ছা, আচ্ছা। সেম জিনিস আপনি যেটা বললেন না, ওই জিনিসটাই আর কি। হ্যাঁ, হ্যাঁ, আমি এই যে এই বলতে চাচ্ছিলাম আর কি, ভাবলাম যে তোমার আর না থামাই, ওই যে তুমি যে ব্যাকড্রপের যে কথাটা আর কি বললা, হ্যাঁ, সো ওই ব্যাকড্রপটা তুমি যে ম্যানুয়ালি করে দেখাইলা, হ্যাঁ, সো এই এই যে স্ক্রিপ্টের কাজ যেটা, সেটা হচ্ছে যে আমার যে ম্যানুয়াল কাজটাই থাকে ওইটাকে জাস্ট একটা ক্লিকের মাধ্যমেই একটা অটোমেশন করে দেন হচ্ছে ওইটাকে রাইট করে ফেলা আর কি এক ক্লিকেই। রাইট রাইট ঠিক আছে, আই হোপ সবার এই টপিকটা কাভার হয়ে গেছে, এই টপিকটা সবার কাভার হয়ে গেছে। আমি ভাই আপনাকে নেক্সট কোশ্চেনে যেতে চাচ্ছি। নেক্সট কোশ্চেনটা হচ্ছে ভাই, এই মোশন গ্রাফিক্স অ্যানিমেশন ভিএফএক্স এর হচ্ছে লোকাল অ্যান্ড গ্লোবাল মার্কেটটা যদি বলেন, এখন যদি কেউ ধরেন নতুন শিখতে চাচ্ছে, হুম, হুম, তারা মানে কোন বিষয়গুলো মাথায় রেখে আসবে আর কি, মার্কেটটা বর্তমানে কেমন? ওকে। সো আমি যদি বলি, এখন তো আসলে মানে ইউটিউবের সময়, ফেসবুকের সময়, কন্টেন্টের সময় আর কি, যদি মোদ্দা কথা বলি আর কি, কন্টেন্টের সময়। এখন এই কন্টেন্ট ক্রিয়েট করার জন্য কিন্তু হচ্ছে যে আমার সফটওয়্যার লাগে, হ্যাঁ, সফটওয়্যার লাগে, প্লাস হচ্ছে আরেকটা জিনিস লাগে, সেটা হচ্ছে স্কিল। সফটওয়্যার তো আছে, অনেক কিছুই আছে, অনেক সফটওয়্যার আছে, বাট স্কিল ব্যাপারটা কিন্তু একদিনে তৈরি হয় না। স্কিল আসলে টাইম দিতে হয়, হ্যাঁ, আসলে একটা নির্দিষ্ট সময় পার করার পর আসলে স্কিলটা হয়। তো এখন এই কন্টেন্টের সময় আসলে কেউ যদি মোশন গ্রাফিক্স ভিএফএক্স আসলে ক্যারিয়ার করতে চায়, তাহলে আমি বলবো যে এইটাই হচ্ছে রাইট একটা সময়, যেখানে আপনি আপনার সময়টা ইনভেস্ট করলে এখান থেকে আসলে লসের কোনো কিছু নাই। সো আমি আমার ওই স্টুডেন্ট যারা ক্লাসে ছিল তাদেরকে একটা কথাই বলছি, এই যে ইনভার্টারটা মার্কেট প্লেস, বাট এই ব্যাপারে কেউই অ্যাওয়ার না। হ্যাঁ, অ্যাওয়ার আছে, কিন্তু এইখানে ইনভেস্ট করলে যে আসলে সময়, মানে এইখানে যে আপনার কোনো ক্ষতি নেই, এইটার একটা স্যাম্পল ওদেরকে দেখাইছিলাম যে আসলে আমি এমন একটা প্যাসিভ ইনকাম যে তুমি হয়তো বা একটা সময় অনেক কিছু প্রজেক্ট করে আপলোড করে রাখছো, বাট দিন শেষে এখন আর তোমার কাজ না করলেও হয়, ওইখান থেকে তোমার রিটার্ন আসতেছে। রিটার্ন আসতেছে। হ্যাঁ, সো এই যে ব্যাপারটা, এই যে একটা স্কিল শেখা বা ওই স্কিলটাকে একটা নেক্সট লেভেল পর্যায়ে নিয়ে যাওয়া, এইটাতে আসলে সময় ইনভেস্ট করলে আসলে কখনোই ওই সময়টা বৃথা যাবে না আর কি। আর এখন এই কন্টেন্টের যুগে আসলে সবারই আহ, কাজ দরকার হয় আর কি, হ্যাঁ, যে কন্টেন্টটা ক্রিয়েট করতেছে, সে যদি মানে সে যদি ভিডিও এডিটিং, মোশন গ্রাফিক্স, ভিএফএক্স সম্বন্ধে নাও জানে, সে দেখা গেছে হায়ার করতেছে কাউকে না কাউকে। বড় বড় এখন যে কর্পোরেট কোম্পানিগুলো আছে তাদের আসলে কন্টেন্টের ব্যাপক একটা চাহিদা আছে। তো রাইট আমি যদি বলি যে দেশ বিদেশে এখন আসলে কন্টেন্টের একটা মেলা, সো ওই মেলায় আসলে দোকানদার হইতে পারলে তো ভালোই। হ্যাঁ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। তো ইভেন এইখানে
ইভেন আরেকটা বিষয়, এখন তো হচ্ছে মানে ই কমার্স মার্কেটটাও অনেক জনপ্রিয়, সো অনেকেই হচ্ছে ই কমার্স বিজনেস করতেছেন। ইভেন তারাও কিন্তু একটা বেসিক মোশন গ্রাফিক্স একটা লেভেল পর্যন্ত শিখে নিলে আপনার কারোর উপর ধর্ণা দিতে হবে না, তাই না ভাই? হুম 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 সামথিং সিম্পল অ্যাড প্রমোশনগুলো করার জন্য। সো হুম হুম এটা একটা ভালো মার্কেট আর কি। এটা নিজের জন্য হইতে পারে আর কি। এরকম আমি একটা কমেন্ট হ্যাঁ করে নিই ভাই। হুম 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 জান্নাতুল জিনিয়া, আমার ছোট বোন, ও দুষ্টামি করতেছে স্যার। এরপরে মোজাম্মেল হোসেন ভাই বলছে মাহি ভাই সেরা। অবশ্যই সেরা না ভাই, আমি আপনাদের মতো। মাহি ভাই সেরাদের সেরা। বেলাল ভাই একটা কমেন্ট করছে, ওইটা আমরা একটু পরেই, আমরা আর হয়তো 5-7 মিনিট কথা বলবো, তারপরে আমরা হচ্ছে কিউএনএ সেকশনে চলে যাব। ওকে এরপরে ভাই হচ্ছে দুইটা কোশ্চিন আছে আমার সব শেষে। হুম একটা হুম একটা কোশ্চিন হলো যে বাংলাদেশে ধরেন এত আর্টিস্ট তৈরি হয়, এত আর্টিস্ট আমরা দেখি, বাট মানসম্মত আর্টিস্ট কেন আমরা খুব কম পাই? থাউজেন্ড অফ আর্টিস্ট আমরা পাই, বাট যখন কোনো কাজ করতে যাই তখন স্কিলফুল আর্টিস্ট পাই না, যারা ল্যাক অফ কনফিডেন্সে ভোগে মোস্ট অফ দ্য আর্টিস্ট। এইটার রিজন আপনি কি মনে করেন? আসলে এই ব্যাপারটা আহ, মানে টোটালি একটা ব্যক্তিগত ব্যাপার টাইপের প্রশ্ন হয়ে গেছে আর কি। হ্যাঁ, আমি যদি বলি, আমি যদি আমার এক্সাম্পল দিই, আমি লোকাল মার্কেটে কাজ করি না। কেন আচ্ছা। করি না? জাস্ট বিকজ অফ পেমেন্ট। এখন আমি আমার যে একটা সময় স্পেন্ড করে আমি একটা যে স্কিল ডেভেলপ করছি, সেই স্কিলের যে একটা কোয়ালিটি আছে, এই কোয়ালিটিকে যদি তারা সম্মান করতে না জানে, তাহলে আসলে তো আমার কাজ করা দরকার নাই। কারণ এক বাংলাদেশ, মানে আমার কথা হচ্ছে যে আমি যখন একটা কোনো ক্লায়েন্টের সাথে কাজ করব, সেই ক্লায়েন্ট যদি আসলে আমার স্কিলটাকে বা আমার যে কাজটাকে আছে সেটাকে যদি সম্মান করতে না পারে, তাহলে ওই ক্লায়েন্টের জন্য কাজ করাটা আমার কাছে খুব একটা বেশি যুক্তিসম্মত মনে হয় না। সো আমি এটি মানে এই একটা জিনিসে বিলিভ করি যে আমি সময় দিচ্ছি, আমি একটা কোয়ালিটিফুল কাজ করতেছি, বাট ওই কোয়ালিটি কাজের জন্য আমি যে রেমুনারেশনটা পাচ্ছি সেটা আসলে ওই কাজের সাথে যায় না। আর আচ্ছা। যদি যায়ও, সেই ক্ষেত্রে দেখা গেছে যে পেমেন্ট যে ব্যাপারটা থাকে ওইটাও অনেক সময় অনেক ঘুরায় পেঁচায়, তারপর অনেক সময় লেন্দি করে দেয় আর কি। তো এই যে আমি বলবো যে আর্টিস্ট এবং তাদের যে রেমুনারেশনের একটা ব্যাপার থাকে, সো এই ব্যাপারটা যদি ক্লিয়ার থাকতো, আমার কাছে যেটা মনে হয়, তাহলে প্রবাবলি যে বাংলাদেশে যেটা আর কি বললাম যে মানে কোয়ালিটি আর্টিস্ট, মানে আমি মনে করি যেটা যে আরো তৈরি হইতো আর কি। যে তখন তারা বাইরের থিঙ্ক করতো না যে ঠিক আছে আমি তাহলে বাইরে ফ্রিল্যান্সিং করে আমার যে সময়টুকু আছে ওইখানে দেই, বা আমার কাজের যে প্রপার ভ্যালুটা আছে আমি তো ওইখানে দিলে ওইখানে পাবো। সো তারা আসলে এই যে মুখটা মানে ফিরিয়ে অন্য দিকে তাকানো, এইটা তাইলে আর প্রবাবলি তাকাইতো না আর কি। এটা আমার কাছে মনে হয় আর কি। বুঝতে পারছি। হ্যাঁ ভাই, ঠিকই বলছেন। সেকেন্ডলি হয়তো বা আরেকটা বিষয় হইতে কারণ পারে, দিন শেষে কিন্তু মানে আর্টিস্ট তো আসলে তার শখের জন্য কাজ করে না, তাই না? এগুলি শখ থাকলেও তার পাশে মানে শখ একটা সময় পর্যন্ত থাকে, বাট তারপরে একটা তো সময় মৌলিক পর্যন্ত থাকে। মৌলিক চাহিদা পূরণের জন্য তো তার হ্যাঁ, রাইট। এটাই। একটা আর্নিং দরকারি। সো হ্যাঁ, ঠিকই বলছেন। আহ, ভাইয়াকে আমি লাস্ট কোশ্চেন করব, তারপরেই হচ্ছে আমরা কিউএনএ সেকশনে যাব। আমি অনেকজন মানুষ আমাদের লাইভ দেখছে আজকে, এটা খুব ভালো হুম। লাগলো। অনেক কমেন্ট রিয়েক্ট করছে, এরপরেও দেখবে আরও অনেকেই। সো আপনারা, আমি লাস্টবারের মতো বলতেছি যে যদি আপনাদের কোনো কোশ্চিন থাকে মাহি ভাইয়ের কাছে বা আমার কাছে, আপনারা ফ্র্যাঙ্কলি কোশ্চিন করতে পারবেন। কোশ্চিন করেন, হয়তো বা আর 2-3 মিনিটের ভিতরেই আমরা কিউএনএ সেকশনে চলে যাব। লাস্ট কোশ্চেন ভাই হচ্ছে, আহ, আপনি কি ফিল করেন যে বাংলাদেশে মানসম্মত একটা অ্যানিমেশন ভিএফএক্স লার্নিং ইনস্টিটিউট হোক, যেটা হচ্ছে ধরেন লাইক ডোমেস্টিকার মতো, বা চাইনিজ যে আছে উইং ফ্রগ বা ইউহি আছে ওই রকম, বা নোমন ওয়ার্কশপ বলেন, হুম। এফএক্স পিএইচডির মতো, আহ, এইরকম একটা কোয়ালিটি মানসম্মত ধরেন, অনলি ডেডিকেটেডলি ফর ভিএফএক্স অ্যানিমেশন মোশন গ্রাফিক্স, যেখানে হচ্ছে প্রোরা শেখাবে, এরকম কোনো প্রতিষ্ঠান ফিল করেন কিনা যে দরকার? আহ, এটা অবশ্যই ফিল করি। এটা ফিল করার পিছনে যদি একটু কাহিনী বলি, সেটা হচ্ছে যে
বাংলাদেশে তো ছোটখাটো মানে আহ, খুব হাই ফান্ডা শেখায় এরকম না থাকলেও যারা আছে আর কি তারা তো টিকে আছে। দ্যাট মিনস তাদের কাছে স্টুডেন্ট আছে, চাহিদা আছে, তা না হলে তো আসলে তারা টিকে থাকতে পারতো না। এক্স্যাক্টলি। তো যেখানে আসলে এত ডিমান্ড আছে সেইখানে আসলে পর্যাপ্ত পরিমাণে সাপ্লাইটা কিন্তু নাই। রাইট। আমি যেটা মনে করি যে বাংলাদেশ যদি এই টাইপস এর কোনো একটা ইনস্টিটিউট বা হচ্ছে একটা অনলাইন প্ল্যাটফর্ম ক্রিয়েট করা যায় বা যদি হয় ভবিষ্যতে, তাহলে যারা লার্নার আছে তাদের জন্য একটা বিশাল বড় একটা সুযোগ। যে আমি মনে করি যে যারা হয়তো হয়তো বা ইউডিমি থেকে শিখছে বা হচ্ছে এফএক্স পিএইচডি থেকে শিখছে, তারা হয়তো বা দেশীয় ভাষায় দেশীয় আর্টিস্টদের কাছ থেকে শিখবে, নিজের ভাষায়। নিজের নিজের ভাষায় শিখবে, তারপরে নিজের বড় ভাইদের থেকে শিখবে যে আহ, ওই এফএক্স পিএইচডির মতো যারা আমাদের ভাইরা কাজ করতেছে, তাহলে আমি কেন শিখবো না এখানে। হাজার হাজার ডলার খরচ করে হয়তো বা অনেকে কোর্স টোর্স কিনে, বাট ওই ওই যে একটা সার্টেন অ্যামাউন্ট অফ পিপল যারা বাইরের কোর্সগুলো কিন্তু তারাও কিন্তু এখানে ইন্টারেস্টেড ফিল করবে যে আমিও তাহলে এখানে কোর্স টোর্স কিনি আর কি। সো আর যারা বিগিনার থাকবে বা যারা লার্নার থাকবে শুরু থেকে, তারাও কিন্তু আসলে আহ, একটা শিখার একটা আগ্রহ বা একটা শিখার একটা জায়গা তৈরি হবে আর কি, যে না এইখানে শিখলে হয়তো বা আমার লাইফটা একটা নেক্সট পর্যায়ে নিয়ে যেতে পারবো আর কি। আমি আমাকে আমি আসলে এটা ফিল করি। আমি আসলে তোমার সাথে শুরু থেকেই এটা নিয়ে কথা বলতেছিলাম, তুমি যেটা বললা। সো এরকম যদি কিছু একটা করা যায় তাহলে ডেফিনেটলি এটা ভালো হবে। সেটা আমরাও চেষ্টা করতেছি ভাইয়া। আপনাদের উদ্দেশ্যে বলি যে বাংলা ভিএফএক্স একাডেমি হয়তো বা এরকমই কিছু একটা প্ল্যান করতেছে, যেখানে হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম হবে যেখানে কোয়ালিটি সম্পন্ন আর্টিস্ট যাদের অলরেডি 8-10 বছরের এক্সপিরিয়েন্স আছে, যারা অলরেডি মানে প্রুভ করছে তাদের কাজ দিয়ে যে তারা প্রো, তারা হুম। যদি ধরেন একটা প্ল্যাটফর্মে সবাইকে যদি এক করা যায়, এক করে যদি তাদের থেকে আমরা নতুনদেরকে শেখানোর জন্য কিছু ম্যাটেরিয়াল রেডি করতে পারি, সেটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য ব্লেসিং হবে, আমাদের জন্য ব্লেসিং হবে। আই হোপ আমরা সেই চেষ্টাটাই করবো আর কি। ভাই আমি তাহলে হচ্ছে কিউএনএতে চলে গেলাম, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, sure. সো আমাদের খুব বেশি কোশ্চেন নাই, সবাই শুধু মন ভরে কথা শুনছে। মিজানুর রহমান ভাই বলছে, মাহি ভাইয়ের প্রতি আমার একটা কোশ্চেন। ভাইয়া, আপনার কাজগুলা আমি ফলো করি অ্যান্ড ইন্সপায়ার্ড হই। সো আমার জানার বিষয় হলো, আপনাকে যখন আপনাকে যখন টিম থেকে ক্যাম্পিংয়ের কথা জানানো হয়, আই মিন এইরকম, মাহি আমার এরকম একটা প্রজেক্ট করব ভাবছি, এরকম এইরকম এইরকম এইরকম, দেন আপনার কোন প্রসেস বা স্টেপ বাই স্টেপ মেনটেন করে ফুল টাস্কটা ফাইনাল আউট পর্যন্ত নিয়ে যান? আচ্ছা, বুঝতে পারছি। ভাইয়ের কোশ্চেনটা হচ্ছে কি, ধরেন আপনাকে যখন একটা টাস্ক দেওয়া হয় বা হুম, একটা হুম। ক্যাম্পিংয়ের জন্য, তখন আপনার একটা ধরেন ওই অ্যাডটা তৈরি করার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত আপনার থিঙ্কিং প্রসেসটা কি থাকে আর কি? আচ্ছা, নর্মালি যেটা হয় যে শুধু এই ক্যাম্পেইন রান করার জন্য আসলে এটা বিশাল বড় একটা প্রসেস। এখানে শুধু যে ক্রিয়েটিভই থাকে ব্যাপারটা এরকম না। এখানে ব্র্যান্ডের অনেকজন ইনভলভ থাকে, প্ল্যানার থাকে, ক্যাম্পেইন ম্যানেজমেন্ট টিম থাকে, দেন ক্রিয়েটিভ আছে। তো ব্যাপারটা হচ্ছে যে ক্রিয়েটিভের যে হচ্ছে আর্ট ডিরেক্টর থাকে বা হচ্ছে সিডি থাকে, ক্রিয়েটিভ ডিরেক্টর, তার কাছে মূলত আসলে ব্রিফটা আসে যে আমরা হচ্ছে এই ক্যাম্পেইনটা রান করব আর কি। হ্যাঁ, সো ওই আচ্ছা। তার তার কাছে যখন আসে তখন হচ্ছে তার প্ল্যানিং করে যে আচ্ছা ঠিক আছে আগে একটা কি ভিজুয়াল বানাবো আর কি। আর শুরুতেই কিন্তু আসলে যে মোশন অ্যানিমেশন কাজগুলো হয় ব্যাপারটা এরকম না। আগে হচ্ছে একটা কি ভিজুয়াল ক্রিয়েট করা হয়, যেখানে আসলে আমার যদি কোনো অফার থাকে বা যদি আমি কিছু বলতে চাই, ওই কি ভিজুয়ালটা দিয়ে হচ্ছে ফার্স্টে ওইটাকে অ্যাপ্রুভ করানো হয় আর কি। দেন ওই ফাইলটা যখন অ্যাপ্রুভ হয়ে যাবে, ওই কাজটা যখন অ্যাপ্রুভ হয়ে যাবে, দেন ওই নেক্সট স্টেপে আসে আমার কাছে যে এইটাকে আসলে কিভাবে ডাইনামিক বা কিভাবে মোশন করলে জিনিসটা আসলে ভালো লাগবে আর কি। সো এই প্রসেসটা টোটালি আমাকে হ্যান্ডেল করতে হয় যে আসলে কিভাবে করলে আসলে জিনিসটা অডিয়েন্সের কাছে ভালো লাগবে, কিভাবে করলে আসলে জিনিসটা অনেক বেশি আই ক্যাচিং হবে, কিভাবে করলে এটা ক্লিকেবল হবে। তো এই ব্যাপারগুলো আসলে আমি একটু রিসার্চ করে নেই আর কি, যে আসলে এটা কি টাইপস এর ক্যাম্পেইন বা এটা টার্গেট অডিয়েন্স গুলা কারা বা এইটা আসলে কাদের জন্য করা হচ্ছে। হ্যাঁ,
সো ওই ছোটখাটো কিছু রিসার্চ করে দেন আমার কাছে মনে হয় যে না ঠিক আছে, এটাকে যদি আমি একটু মানে একটু বলে না যে একটু ঝাঁকানাকা টাইপ স্টাইল আর কি, হুম। যে ওই টাইপের যদি কিছু করতে চাই তাইলে আসলে এটা হবে কিনা, বা এটাকে আসলে যে আমি যদি একটু কুল টাইপের কোন একটা অ্যানিমেশন করি সেটাতে আসলে কেমন রেসপন্স আসবে। সো এই প্ল্যানিং গুলা, ছোটখাটো প্ল্যানিং গুলা কিন্তু আমার মাথার মধ্যে ঘুরতে থাকে তখনই যখন আসলে এইটা কেভিটা যখন আসলে শুরু হয় বা ওইটা যখন শেষ পর্যন্ত ওই দেখতে দেখতেই আসলে মাথার মধ্যে চলে আসে যে আচ্ছা এটাকে আমি কিভাবে শুরু করব এবং কোথায় গিয়ে শেষ করব। হ্যাঁ, সো এই প্ল্যান গুলো আসলে ওই আহ, একদম ডেভেলপ হওয়ার থেকে শুরু করে আমার কাছে আসা পর্যন্ত এটা আমার মাথার মধ্যে চলতে থাকে। দেন যখন আমার কাছে এসে পড়ে আমি জাস্ট আমার ওই যে প্ল্যান গুলো যেগুলো মাথার মধ্যে করে রাখছিলাম ওগুলাই জাস্ট অ্যাপ্লাই করে দিই, এন্ড দিন শেষে আর কি একটা মোটামুটি একটা রেজাল্ট বের হয় এই। এক্স্যাক্টলি। নেক্সট কোশ্চেন ভাই হচ্ছে, বিলাল ভাই একটা কোশ্চেন করছেন। বলছে আসসালামু আলাইকুম, একটা প্রশ্ন ছিল ভাইয়ের কাছে যে আমরা যারা নতুন শিখতেছি, আমরা যাদেরকে ফলো করি তাদেরকে কিভাবে নক দিলে তারা কোনো প্রকার বিরক্ত মনে করবে না, আমাদেরকে মানে বিরক্ত না হয়ে আমাদেরকে তাদের মূল্যবান সময় ব্যয় করবে আর কি। মানে ধরেন একজন আপকামিং আর্টিস্ট, নতুন আর্টিস্ট, জুনিয়র একজন সিনিয়রকে কিভাবে মানে রেসপেক্টের সাথে হচ্ছে কোনো কোশ্চেন আস্ক আচ্ছা, করতে পারে। বুঝতে পারছি। আমার কাছে মনে হয় আগে ছোট্ট একটা মানে একটু মানে কি বলে এটাকে যে ইন্ট্রো। হ্যাঁ একটা ছোট্ট একটা কিছু করে দেখিয়ে তারপরে নক দিলে মনে হয় ইন্টারেস্টেড বেশি ফিল করবে। ধরো তুমি একটা কিছু বানালা, হ্যাঁ একটা একটা এক্সপ্লেশন একটা ভিএফএক্স করলা, দেখতে খুব ওয়াও হয়েছে। হ্যাঁ, সো ওইটা দেওয়ার পরে হলো যে বললা যে ভাইয়া এটা কেমন হয়েছে যদি একটু জানাতেন আর কি। আই থিঙ্ক ওইটুকুই এনাফ তোমার সাথে কমিউনিকেশন করার জন্য। আই থিঙ্ক ওইটাই এনাফ যে তখন বুঝতে পারবে যে না আচ্ছা, ছেলেটা তো ভালো কাজ করে বা হচ্ছে ছেলেটা হুম। জানে, তো হয়তো বা তার একটা আগ্রহ আছে দেখে আসলে আমাকে এইভাবে মানে নক দিছে আর কি। তো ওই যে ফার্স্টেই যে একটা ইমপ্রেশন ক্রিয়েট করা, আই থিঙ্ক ওইটা অনেক বেশি এফেক্টিভ আর কি। ট্রু। ইভেন আমি একটু অ্যাড করি, সেটা হচ্ছে যে এর আগে একটা লাইফে বলছিলাম যে কখনোই এই কাজটা করবেন না। ভাই তো বললো কি করতে হবে, আমি বলি কি করবেন না, কখনো এটা করবেন না। হাই ব্রো, ঠিক আছে, কখনোই করবেন না। হুম, হাই ব্রো, কি অবস্থা? তারপর আমি এমনও দেখি যে স্পেশালি বেশিরভাগ হয় হচ্ছে, ইভেন এটা বাইরের দেশের আর্টিস্টরাও করে, লিঙ্কডিনে দেখছি হাই ব্রো, হোয়াটসঅ্যাপ। সো এইগুলো না, যদি কোনো আর্ট কারোর সাথে যদি রিলেশনশিপ বিল্ড করতে চান, এটার হচ্ছে হুম, বেস্ট ওয়ে হচ্ছে তাকে আপনার কাজ দেখাবেন, আপনার সবথেকে বেস্ট কাজটা দেখাবেন। দেখায় বলবো যে ভাই আমি কাজটা শিখতেছি, একটু আপনি যদি একটু দেখে আমাকে কিছু কারেকশন দিতেন বা রাইট ফিডব্যাক রাইট। দিতেন, তখন সে যখন দেখবে যে না আপনি কাজ করতেছেন, সে আগ্রহ ফিল করবে আপনার প্রতি। সে এর এতটুকু ট্রাস্ট তার বিল্ড হবে, বিশ্বাস তার বিল্ড হবে যে এই ছেলে ইন্ডাস্ট্রিতে কাজ করতেছে, আগ্রহ আছে, তখন সে আপনার পেছনে সময় ব্যয় করতে চাবে। তার সময় থেকে হুম, সময় নিয়ে সে তখন ফিডব্যাক দিবে। আর ফিডব্যাক একটা দুটো দিতে দিতে রিলেশন বিল্ড হয়ে যাবে। ইভেন এরকম হয়েছে, রাইট। আমি লিঙ্কডিন থেকে এটা আমার হচ্ছে ভাই 2022-এর কথা, এরকম আমি একটা কাজ পাইছিলাম। ওই সময় আমি আমার একটা আর্টওয়ার্ক দেখাইতেছিলাম ফিডব্যাক নেওয়ার জন্য ওনারে। আচ্ছা। ইনি ছিল হচ্ছে জার্মানির একজন সিনিয়র কম্পোজিটর, ভেস মেম্বার। ওনারা কাজ দেখানোর পর উনি ওই দিন তো ফিডব্যাক দিছে, ফিডব্যাকগুলো আমি এবার করে দিছিলাম, অনেকগুলো ফিডব্যাক দিয়েছিলাম, আমি করে দিছি। ফিডব্যাক করে তারপর ফাইনালি আমার ওই ফাইনাল শটটাও দেখাইছি। দেখানোর পর উনি আমার বলতেছে যে আমি একটা শোতে কাজ করতেছি, যদিও তুমি জুনিয়র। এটা মনে হয় 2021-এর কথা আর কি, মানে ওনাদের ইন্ডাস্ট্রি তো হলিউড আর কি। ওই সময় হুম, আমি হুম। হলিউডে এখনও পা দেইনি আর কি। হুম, যদিও তুমি জুনিয়র, বাট আমি বিলিভ করি যে তুমি এই কাজটা করতে পারবে, আমি তোমাকে কিছু কাজ দিচ্ছি, এগুলো করে দাও। তো ওনার সাথে ওই রিলেশন বিল্ড হওয়ার পরে ইভেন ওনার রেকমেন্ডেশনে অনেকগুলো কাজ করছি। রাইট রাইট রাইট। এটাই আর কি যে তোমার এই কথাতে আমার একটা কথা মনে পড়লো, সেটা হচ্ছে যে একটা জনপ্রিয় ইউটিউব চ্যানেল আছে, নাম হচ্ছে ফিল্ম রয়েট, আচ্ছা আচ্ছা। হয়তো বা তুমি দেখছো আর কি। সো ওইখানের ওই চ্যানেলের যে কোয়ালিটি, হ্যাঁ ওইটা বেশ ভালো একটা কোয়ালিটি। আমি বলবো যে আফটার এফেক্টস দিয়ে হলিউড লেভেলের ভিএফএক্স আসলে ওই চ্যানেল থেকে মোটামুটি শেখা যায় আর কি। এখন রিসেন্টলি তারা তাদের কোয়ালিটি কন্টেন্ট মানে কন্টেন্ট গুলাকে আসলে ওই পর্যায়ে আর কি নিছে। ওরা কি করে যে হচ্ছে তোমার
হলিউডের একটা সিনকে রিক্রিয়েট আর কি করে। রিক্রিয়েট করে, ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, সো মানে তারপরে দেখায় মানে full করিডোর poster- ক্রুর মতো অনেকটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সো ওইটা এখন হচ্ছে যে ওইখানের যে তোমার ভিএফএক্স আর্টিস্ট, ও হচ্ছে সবকিছু আবার এলিমেন্ট 3D দিয়ে করে। আচ্ছা মানে প্রথমে আমি বিশ্বাস করি নাই যে এলিমেন্ট 3D দিয়ে, ঠিক আছে এন্ড্রিউ ক্রিমারের পরে আসলে আর আমি আমি আমার আমার দেখা মতে কেউ নাই যে এত রিয়েলিস্টিক আউটপুট আনতে পারে আর কি। তো আমি দেখলাম যে ওই ছেলেটা বেশ ভালো রকমের একদম রিয়েলিস্টিক টাইপের আউটপুট আনতে পারে আর কি। তো এলিমেন্ট 3D একটা গ্রুপ আছে আর কি, ওই গ্রুপে দেখলাম ওই ছেলেটা হচ্ছে তোমার অ্যাডমিন। তো আচ্ছা। আমি প্রথমে বুঝি নাই, একদিন হচ্ছে সে একটা পোস্ট করছে, তার একটা শোরেল দিছে আর কি। তো শোরেলের মধ্যে দেখলাম যে ওই যে ফিল্ম রয়েটের যে চ্যানেলটা, ওইখানের অনেকগুলা কন্টেন্ট ওই মানে ওর ওর মধ্যে। আচ্ছা তখন আমি ওরে হচ্ছে ভাবলাম যে ওই গ্রুপে তো আছি, একটা কাজ করি, আমার বেস্ট এলিমেন্ট 3D কিছু কাজগুলা গ্রুপের মধ্যে পোস্ট করতে থাকি আর কি। সো কারণ এরকম শত শত মেসেজ হয়তো বা তার কাছে যায়, হ্যাঁ কে কাকে রিপ্লাই দিবে না দিবে। তা আমি হচ্ছে একটা ফ্লুইড সিমুলেশন করছিলাম, করে দেন ওইটাকে সাবসারফেস স্ক্যাটারিং করে মানে বেশ ভালো একটা রেজাল্ট আনছিলাম আর কি। তো আনার পরে ওইটা ওই গ্রুপের মধ্যে দিছিলাম, দেওয়ার পরে বেশ ভালো একটা কথাবার্তা চলছে আর কি, যে বেশ ভালো একটা রিয়েলিস্টিক আউটপুট আসছে এলিমেন্ট 3D দিয়ে। এমনকি ও ও খুব ইন্টারেস্টেড আর কি যে এটা কিভাবে করলাম। সো ওই যে ইন্টারেস্টেড ফিল করা, ওইখান থেকে কিন্তু তার সাথে আমার কথা কথা বলা শুরু, যে তারপরে শুনতে পারলাম যে হ্যাঁ সব ফিল্ম রয়েটের ওই চ্যানেলটার সবকিছু ভিএফএক্স ওই করে আর কি, এই সেই মানে বেশ ভালো একটা কমিউনিকেশন তার সাথে আর কি এখনো আছে আর কি। এটাই আর কি। বুঝতে পারছি, হ্যাঁ এটাই এটাই আর কি। আচ্ছা এমডি মিজানুর রহমান ভাই, আরেকটা কথা হচ্ছে যে ধন্যবাদ ভাই উত্তর দেওয়ার জন্য। আরেকটা কোশ্চেন যদি যুক্ত করি, ভিজুয়াল থিঙ্কিং করার সময় আপনার নলেজ গ্যাপ যদি ফিল করেন এবং জানেন যে আপনি কিছুটা টিউটোরিয়াল দেখলে করা পসিবল বাট টাইম লাগবে গ্র্যাফ করতে, সো টিমকে এই বিষয়টা কীভাবে বোঝাবেন? মানে উনি বলছে ধরেন যারা নতুন আর কি, বা ধরেন জুনিয়র লেভেলের, উনি থিঙ্কিং করবো যেটা করতে চাচ্ছে সেটা তার একটু শিখে করতে হবে, নলেজ গ্যাপ আছে, সো সেটা এটা তার সিনিয়রকে সে কীভাবে ম্যানেজ করবে বিষয়টা ইফেক্টিভ ওয়েতে? আচ্ছা, এইটার ক্ষেত্রে যেটা হয় যে আই থিঙ্ক এইটা সরাসরি বলে ফেলাটাই সবচেয়ে বেশি মানে বুদ্ধিমানের কাজ আর কি, যে ভাইয়া আসলে এই ব্যাপারটা সম্বন্ধে আমি অ্যাওয়ার না, বা এই এফেক্টটা নিয়ে আমার কাজ করা হয়নি আগে, বা মানে এইটা আমি হয়তো বা পারফেক্টলি আনতে পারবো না আর কি। তো এই জন্য আমি কি করতে পারি, বা আপনার আপনার হেল্প লাগবে। আই থিঙ্ক এটাই এনাফ। কারণ ও জানে যে তুমি বিগিনার, হ্যাঁ ও মাথার মধ্যে এটি ধরে নিয়েছে তুমি বিগিনার, তোমার কাজের কোয়ালিটি কেমন হতে পারে। এখন তুমি নাই পারতে পারো তার মানে এই না যে হচ্ছে তোমার সিনিয়র তোমার উপরে অনেক রেগে বসবে বা এরকম কিছু। রেগে আসলে তখনই বসে যখন আসলে একটা এন্ড মোমেন্টে গিয়ে যখন তোমার একটা ভুল হয় তখন, বা টাইম ওয়েস্ট করা। হ্যাঁ টাইম, যে তুমি কেন এটা আমাকে আগে বললা না, তুমি চেষ্টা করতেছো কেন এখন, যেটা তুমি আসলে জানো না এখন এই মোমেন্টে। ধরো যে আমার আধা ঘন্টার মধ্যে কোনো একটা হচ্ছে প্রজেক্ট রেন্ডার করে দিয়ে দিতে হবে, তুমি 15 মিনিট ওয়েস্ট করে ফেললা যে কিভাবে রেন্ডার করতে হয়, কিভাবে আমি কম্প্রেস করে আমি রেন্ডারটা করব, এটা তুমি এটার জন্য তুমি 15 মিনিট ওয়েস্ট করতে ফেললা। তো ওই ক্ষেত্রে আসলে বলার কিছু থাকে না, এটা যে কেউই আসলে মানে বলবে যে তুমি এই ব্যাপারটা কিন্তু জানো না, তাহলে কেন আগে বললা না আমাকে। তো আমার কাছে মনে হয় যে এই শুরুর দিকে আসলে মানে ক্লিয়ার করে দেওয়া ভালো, যে ভাইয়া এই ব্যাপারটা আমি জানি না, বা এই ব্যাপারটা করতে আমার সময় লাগবে, আমি এই প্রজেক্টটা বা হচ্ছে এই কাজটা আপনার থেকে একটু শিখতে যাচ্ছিলাম যে কিভাবে করলে, বা আমাকে একটু দেখাই দেন কিভাবে করলে এটা ফাস্ট করতে পারবো আর কি। এটাই এক্স্যাক্টলি ভাইয়া যেটা বলছে আমি আমি ঠিক এটাই বলতাম। ইভেন আমি আমি কিন্তু হচ্ছে যখন আমি আমার এক্সপিরিয়েন্সই বলি, আমি যখন ফার্স্ট হলিউড স্টুডিওতে জব শুরু করলাম, আমার বাংলাদেশে প্রায় 4-5 বছরের এক্সপিরিয়েন্স ছিল, 4 বছরের মতো ছিল ওই সময় এক্সপিরিয়েন্স, বাট আমি হলিউডে জুনিয়র লেভেলে তখন জয়েন করি। ওইখানে আমি একটা জিনিস শিখছি আমার এক্সপিরিয়েন্সে বাইরের স্টুডিওতে জব করাতে, যে আপনি যদি কোশ্চেন করেন সিনিয়রকে, সিনিয়র অনেক খুশি হয়। ধরেন আপনি একটা কাজ পারেন না, বা ধরেন আইডিয়া নাই, একটা কাজ যেটা আপনি এর আগে করেননি, হয়তো বা একটু জানেন বাট কখনো করেননি কাজটা, আপনি সিনিয়রকে কোশ্চেন করতে পারেন। কোশ্চেন করলে সিনিয়র বলবে যে তুমি এইভাবে 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 করো। বাট একটা ভুল আমরা করি, সেটা হচ্ছে যে সিনিয়রকে কোশ্চেন না করে কি করি,
মানে ইগোটার থাকার কারণে যে আমি কোশ্চেন করব বা ভয়ের কারণে এটা না করে অলরেডি যে কাজ করতে লাগবে 8 ঘন্টা আপনি 7 ঘন্টা সময় ব্যয় করছেন ঘাটতে ঘাটতে, কোনো আউটপুটে আসেনি। 7 ঘন্টা পরে সিনিয়রকে বলছেন ভাই আমি তো এটা করতে পারতেছি না। এটা খুবই সমস্যা। আপনি যেটা করবেন যে একটা কাজ শুরু করার আগে যদি কোনো ডাউট থাকে সিনিয়রকে বলবেন বা আমি এটা কীভাবে করবো, কারণ তার অলরেডি এরকম হাজারটা কাজের এক্সপিরিয়েন্স আছে। সে আপনাকে 2 মিনিট যদি দেখায় দেয় বা মুখে বলে দেয় বা লিখে দেয় যে কোথায় কী কী করতে হবে, দেখবেন যে আপনার 10টা টিউটোরিয়াল দেখে যা আপনি না পাবেন ওই 2 মিনিটের কথাই সেটা পাবেন। রাইট রাইট এটা ওইটাই হচ্ছে কারণ বিষয় আর কি। আমি আমার আমি যেটা বললাম যে আমার জব লাইফের তোমার হচ্ছে সময়ের ভিতরে থাকা অবস্থায় যে সিনিয়র গুলো ছিল ওনারা তো আলহামদুলিল্লাহ অনেক বেশি ট্যালেন্টেড, এবং আমি আসলে তখন সিনেমা 4ডিও পারতাম না। আমি জাস্ট আফটার এফেক্টটা পারতাম আর হচ্ছে 3ডির মধ্যে জাস্ট এলিমেন্ট 3ডিতে পারতাম, বাট সিনেমা 4ডি আসলে অত ভালো পারতাম না। ব্লেন্ডারটা মোটামুটি পারতাম আর কি, মানে টুকটাক আর কি কাজ চালানোর মতো। বাট আচ্ছা টিভি চ্যানেলে কিন্তু আসলে সিনেমা 4ডিটা একটা মেজর সফটওয়্যার আর কি। সো ওইটা না জানলে আসলে বেশ ভালো একটা ঝামেলার মধ্যে পড়তে হয়। তো ওই সিনেমা 4ডি শেখা, ওই জিনিসটা কিন্তু আমার আসলে সিনিয়রদের থেকেই দেখে দেখে শেখা আর কি। যে আমার আসলে আহ, এমন তো না যে হচ্ছে যে কিছুই আহ, 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 মানে কিছুই জানা হয় নাই, 3ডি সম্বন্ধে কোনো নলেজ নাই, ব্যাপারটা এরকম না। যে জিনিসগুলো হয়েছে যে একটা সফটওয়্যারে যে জিনিসটা করে ওইটা হচ্ছে সিনেমা ফটোতে কিভাবে করে, এই যে টেকনিক গুলো আর কি। যে আমার আসলে এখন একটা অ্যানিমেশন করাইতে হবে, ওই অ্যানিমেশনটা আসলে কিভাবে মোগ্রাফ করলে বা হচ্ছে মোগ্রাফের ওয়েটা কি, হ্যাঁ, সো এই প্রসেসটা আসলে জেনে নেওয়া। তো এই যে প্রশ্নগুলা ছোটখাটো মানে একটু মানে টেকনিক্যাল যে মানে প্রশ্নগুলা, ওগুলা সিনিয়রদের কাছে করলে ওনারাও যেমন হচ্ছে মানে মানে প্রশ্নের উত্তরটা দিতে স্বাচ্ছন্দ্য বোধ করবে, প্লাস নিজের কাছে ভালো লাগবে যে আচ্ছা যাই হোক এটা নতুন কিছু শিখলাম। এখন আপনি যদি যে বলেন যে ভাই একটা কিউব কেমনে বানাবো, তো এটা তো আর হইলো না যে এখন। যে ফানি মানে ফানি কোশ্চেন করা যাবে না। হ্যাঁ হ্যাঁ ওইটাই যে বেসিক সিলি কোশ্চেন, মানে এটা খুবই একটা অকওয়ার্ড। যে আমি যদি এখন বলি ভাই আমি সিনেমা ফুডিতে একটা কিউব বানাবো, কিন্তু কিভাবে বানাবো, এটা কোথায় অপশন আছে, এই প্রশ্ন করলে তো আসলে নিস্তার নাই, কিছু তো একটা শুনতেই হবে। কিন্তু আমি যদি এটার প্রেক্ষিতে বলি যে আমি ভাই আমার কাছে একটা কিউব আছে, আমি এই কিউবটাকে মোগ্রাফের মাধ্যমে কিভাবে এটাকে স্পেয়ার করতে পারি, হ্যাঁ, বা হচ্ছে ট্রায়াঙ্গেলটা সে মানতে পারি, এই প্রশ্নটা করলে হয়তো বা সে একটা ওয়ে বলে দিবে যে ঠিক আছে তুমি এখান থেকে এই টুলসটা করে দেন তুমি অ্যাপ্লাই করতে পারো, রাইট এই আর কি। রাইট। ওকে ভাইয়া, লাস্ট একজন কমেন্ট করছে আলামিন হৃদয় ভাই, থ্যাংক ইউ ভাইয়া, আপনার ইমোজিগুলো দেখে ভালো লাগলো। আপনি যদি ভাই অডিয়েন্সের উদ্দেশ্যে শেষে কিছু বলে নিতেন, আমরা লাইভ শেষ করব। অলরেডি আমরা 1 ঘন্টার অনেক 8 মিনিট পার করে ফেলছি, 1 ঘন্টা ও 8 মিনিট। আচ্ছা, যাই হোক। তো যাই হোক, ভালো লাগলো আসলে একটা লম্বা সময় আসলে তোমার সাথে কাটালাম। অনেকদিন পর আসলে তোমার সাথে দেখা হয়েছিল অনেক আগে, কিন্তু হ্যাঁ তারপরে আসলে এইভাবে আজকে প্রথম আর কি। তো এই একটা প্ল্যাটফর্ম করার জন্য আসলে তুমি অনেকদিন থেকেই বলতেছিলা। আম, আমিও সাথে ছিলাম, হয়তোবা ব্যস্ততার কারণে হয়তোবা থাকা হয় নাই, কিন্তু আসলে তোমার যে একটা ভিশন আছে আমি যেটা শুনলাম সেটা আসলে প্রশংসার দাবিদার। সেটা হচ্ছে যে বাংলাদেশে যে একটা ঘাটতি আছে আর কি, যেটা বললা যে স্কিল স্কিল প্রো লেভেলের যে স্কিল শেখানো, যে ব্যাপার যে জায়গাটা আর কি। তো ওই জায়গাটা যদি তোমার মানে মানে তুমি যে ভিশনের কথাটা বললা ওটা যদি ফুলফিল করতে পারো, আই হোপ এটা আমাদের যারা বিজ্ঞানার আছে বা যারা লার্নার আছে তাদের জন্য একটা বেশ বড় একটা অপরচুনিটি হবে আর কি, যে এখান থেকে কিছু ক্র্যাপ করার আর কি। তো আমি জাস্ট একটা কথাই বলবো, সেটা হচ্ছে যে এই তোমার যে প্রসেসটা যেটা করতেছো এইটা অবশ্যই প্রশংসার দাবিদার। বাট হচ্ছে যে এই স্টুডেন্টদের প্রতি আসলে আমি একটা জিনিস বলবো যে তারা হচ্ছে এই যে মানে লাইভে ক্লাস করা বা হচ্ছে কোর্স কেনা, হ্যাঁ কোর্স এগুলোর ব্যাপারে একটু অ্যাওয়ার হওয়ার জন্য। কারণ আহ, যেই রকম স্ক্যাম হচ্ছে আমাদের দেশে ওই অনুযায়ী কিন্তু আসলে আপনার যে ইনভেস্টটা করতেছেন, হ্যাঁ কোথাও, সেখানে টাকাটাও যেমন নষ্ট হচ্ছে, আপনার সময়টুকু নষ্ট হচ্ছে আর কি। সো এই ব্যাপারগুলো তো একটু অ্যাওয়ার্ড থাকার জন্য বলবো যে এই সহজে কিন্তু লাখপতি হওয়া যায় না, সহজে 1 মাসে কিন্তু স্কিল বিল্ড আপ করা যায় না। সো এটার জন্য রাইট প্রপোর্শনাল সময় দিতে হয়, সময় দিতে হয়, প্লাস হচ্ছে যে আপনার যে টাকাটা ইনভেস্ট করতেছেন একটু ভেবে চিন্তে দেখে তারপর হচ্ছে টাকাটা যেখানেই ইনভেস্ট করেন না কেন একটু করবেন আর কি।
তো এটাই আর কি, যে একটা প্ল্যাটফর্ম যদি এরকম হয় তাহলে আসলে লার্নারদের জন্য অনেক বেশি ভালো হবে। আর যারা আসলে লাইভ এতক্ষণ ধরে দেখছেন তাদের জন্য অনেক বেশি শুভকামনা রইলো আর কি। আপনারা ভালো করে শিখেন, নতুন নতুন কিছু করেন, আমরা দেখি, আমরা আপনাদের থেকেও ইন্সপায়ার হব, আপনারাও আমাদের থেকে ইন্সপায়ার হবেন, এইভাবেই আসলে আমরা আগে যাবো আর কি। রাইট। সবশেষ ভাই, যাওয়ার আগে আপনার আপনার একজন কলিগ কমেন্ট করছে, কমেন্টটা পড়ি। এমডি সাফায়েত হোসেন ভাই বলছে, আমিও মায়ের কাছ থেকে অনেক কিছুই শিখেছি আমার জব লাইফে, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। ও সাফায়েত, আচ্ছা যাই হোক, সাফায়েত হচ্ছে আমার, বলিস, আমার সময় টিভির কলিগ ছিল। ও আর আমি প্রায় মানে একই সাথেই আর কি ধরতে গেলে যে জব শুরু করি। তো থ্যাঙ্কস আসলে, এতদিন পরে লাইভ দেখতেছো, আচ্ছা কমেন্ট আচ্ছা, করছো। আমিও তোমার কাছ থেকে অনেক কিছু শিখছি। আসলে এটাই যে আসলে আমরা সবাই একজনের কাছ থেকে আরেকজন শিখি আর কি। হ্যাঁ, তো বুঝতে পারছি। আমিও এখন অনেক জুনিয়রদের কাছ থেকে শিখি। তো এটা Exactly. আসলে শেখার দোষ। শেখার শেষ নাই। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আবার হয়তো বা কোনো একটা লাইভে আপনাকে আমরা নিয়ে আসবো। সেই সময় হয়তো বা আমরা আরও আড্ডা দিব, অনেক কিছু শেখার চেষ্টা Sure, করব। sure. আসলে আপনার কাছ থেকে জানার এত কিছু বিষয় আছে যে এটা 1 ঘন্টায় কভার করা পসিবল না, হয়তো বা আরেকটা লাইভ করতে হবে। সো ইনশাল্লাহ আরেকটা লাইভ আমরা করব আপনাকে নিয়ে। ওকে ভাই, আমি তাইলে অডিয়েন্সের উদ্দেশ্যে বিদায় নিয়ে নিই এখন। ওকে, সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসলে আপনারা যে এই রাত জেগে যে লাইভ দেখেন প্রতি সপ্তাহে একদিন রবিবার, আমার খুবই ভালো লাগে। আমি এই জন্য চেষ্টা করি, শত ব্যস্ততার মাঝেও আমার সময়টা বের করার চেষ্টা করি আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য। এটা একটা আড্ডার মতোই হয়। সেকেন্ডলি হচ্ছে আমি আর সবশেষে একটা দুইটা কথা বলি। মাহি ভাইয়া যেটা বললো সেটা হচ্ছে, আপনারা যখনই অনলাইনে কারো কাছ থেকে শিখতে চাইবেন, স্ক্যামের শিকার যদি না হতে চান, অবশ্যই তাদের পোর্টফোলিওটা আগে দেখবেন, যে হাউ মেনি এক্সপিরিয়েন্স দে হ্যাভ, তার পোর্টফোলিওতে কেমন প্রফেশনাল প্রজেক্টস আছে, কোয়ালিটি ওয়ার্কস আছে, বা তার মিনিমাম 5-7 বছর বা 10 বছরের এক্সপিরিয়েন্স আছে কি না। দেন হয়তো বা সেই মানুষগুলো কোর্সে এনরোল করবেন। এটা হচ্ছে আমার দিক থেকে সাজেশন আর কি। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক শুভকামনা। এবং লাস্ট একটা অ্যানাউন্সমেন্ট বলি, নেক্সট উইকে আমাদের সাথে লাইভে যুক্ত হবে 8 তারিখে ইনশাল্লাহ ফুরকান মুমিন ভাই। উনি হচ্ছেন সিনিয়র ভিএফএক্স আর্টিস্ট, উনি পেইন্ট অ্যান্ড প্রেপ আর্টিস্ট। ওনার হচ্ছে হলিউড এক্সপিরিয়েন্স আছে, উনি ফ্রিল্যান্স করতেছেন অনেক দিন হলো। সো ওনার সাথে হচ্ছে আমরা ভিএফএক্স নিয়ে হচ্ছে বিস্তর আলোচনা করব নেক্সট উইকে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।